শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর নিশ্চয়ই আমার ক্লাসের জন্য অপেক্ষা করেছে এতক্ষণ। তো যারা যুক্ত হয়েছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আশা করছি আরো অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়ে পড়বে। আমরা ব্যাকরণ কোর্সের প্রায় শেষ প্রান্তে উপনীত অবস্থায় আছি। কাজী মুমিনুল হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মুমিনুল। বাপ্পি, ওয়ালাইকুম আসসালাম বাবা বাপ্পি। মুনতাসির মামুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাসান শাহরিয়ার লিখন, এগুলো আমার নিয়মিত ছাত্র নাকি? হ্যাঁ, প্রতিদিন তোমরা তোমাদের কাছে পাই। শাপলা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। শাপলা, ভালো আছি। আবু তালেব, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি আবু তালেব। তাহিদুর রহমান রাসেল, আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম রাসেল। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো শিষ্য পেয়েছি, তাই না? প্রায় তাহিরের কাছাকাছি পৌঁছে গেছে, কি বলো? হ্যাঁ, তাহিরের ওয়াজ করে অনেক শিষ্য পেয়ে গেছে, আর আমি ক্লাস নিয়ে অনেক শিষ্য পেয়েছি। খাদিজা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম খাদিজা। শামীম ইসলাম, সালাম জানাই গুরুর পদচরণে। শামীম ইসলাম, ধন্যবাদ শামীম, তোমার মতো শিষ্য পেয়ে আমি খুবই খুশি। ইতিহাস বিন হাসান সাইফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির তুষার, স্যার চলে আসলাম। হ্যাঁ তুষার, অবশ্যই তুমি তো আসবাই, নাহলে কেমনে ক্লাস হবে? নাজমিন নাহার, অনি স্যার অপেক্ষা করছিলাম। অনেক ধন্যবাদ সাব্বির তুষার। বসেন বসেন, চলে আসছে জি। ফাতেমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। নভেরা আহমেদ এরশা, স্যার আপনার সাথে আর মাত্র এক ক্লাস দেখা হয়, ভাবতে খারাপ লাগছে না। নিশ্চয়ই কপাল ভালো হলে আমরা সাহিত্যের কোর্স করবো ইনশাল্লাহ। আরমিন মনি, আসসালামু আলাইকুম স্যার, অপেক্ষায় ছিলাম স্যার। ফাতেমা, সাব্বির তুষার 100 স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে শুভকামনা পর্ব শেষ করতে চাচ্ছি, আর শুভকামনা বাড়াচ্ছি না। আমরা ক্লাস আজকে শেষ করব। স্বপ্নের ঠিকানা স্যার লেকচার কোর্স করতে চাই, লিটারেচার কোর্স, হ্যাঁ করাবো। মুক্তা বাড়ই, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম সৌরভ সরকার, হ্যাঁ ঠিক আছে। অনেক ঋণ তোমার আমার কাছে সৌরভ, তোমাদের কাছে আমার অনেক ঋণ। আমিও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি আসলে অনেক ছোট মানুষ, অনেক ক্ষুদ্র একজন মানুষ, তাই না? হ্যাঁ, বিশেষ ক্যাডারের সবচেয়ে ছোট ক্যাডার আর কি, শিক্ষা ক্যাডার। তো তারপরে তোমাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, যেই সম্মান শ্রদ্ধা পেয়েছি বাবা, আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। রাশেদুল রাসেল, স্যার কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ বাবা, স্যার আজকে একটু আচ্ছা ঢেলে দিয়েন। হ্যাঁ আবু বকর, স্যার সাহিত্য হবে? হ্যাঁ ইনশাল্লাহ হবে, সাব্বির তো স্যার হবে, কথা হয়েছে ওদের সাথে, ওরা রাজি হয়েছে। তো ওরা শুধু বলছে যে স্যার কোর্সটা এই মানে এর পরে ওরা ঘোষণা করবে, 19 তারিখের পরে, এই পিরিয়ডটা শেষ হওয়ার পরে। আমি সবাইকে আপনাদের আশ্বস্ত করছি। জাকির বিসিএস এর সাথে আমার আজকে ফাইনালে আমি কথা বলেছি ওনাদের সাথে, ওনারা বলেছেন স্যার আপনার সাহিত্য কোর্সটি আমরা দিব, অবশ্যই ছাত্ররা করতে চাচ্ছে, আমরা করাবো, তবে ঘোষণাটা আসবে 19 তারিখ প্রিলিমিনারির পরে। আপনি কয়টা দিন একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, তো আমি সম্যক অর্থ সম্পূর্ণ, নিগার সুলতান মৌ, সম্যক শব্দ অর্থ সামগ্রিক ভাবে, এই বিষয়টি আমার সম্যক রূপে জানা আছে। সম্যক রূপে মানে সামগ্রিক ভাবে, পুরোপুরি, ঠিক আছে? ইব্রাহিম আদনান, আসসালামু আলাইকুম স্যার, আপনার বইটা আজকে হাতে পেলাম। হ্যাঁ ইব্রাহিম, ধন্যবাদ তোমাকে, তুমি আমার বইটা পেয়েছো, এই জন্য কৃতজ্ঞতা তোমার প্রতি। হ্যান্ড নোট ডেলিভারি আমি দেই না সাব্বির, ছাত্ররা হ্যান্ড নোট করে কেউ কেউ ডেলিভারি দিয়েছে অলরেডি। আর আমি আমার একটি বই হ্যান্ড নোট হিসাবেই এই বইটি রেফার করেছি, তোমরা অনেকে নিশ্চয়ই নিয়েছো। তো যারা নিয়েছো, বাকিরা তোমরা পারলে নিয়ে নিও। সাহিত্য হবে সাব্বির। জিয়াউদ্দিন আল মামুন, আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, সাহিত্যের কোর্সটি নিশ্চিত করেছে আজকে, সাহিত্যের কোর্সটি আপনাদের আমরা করাবো এই চাকরির বিসিএস এর মাধ্যমেই। তো তারা 19 তারিখ প্রিলিমিনারি পরীক্ষার পরে এই ব্যাপারে ঘোষণা দিবে, আপনারা
একটু চাকরি বিশেষ খেয়াল রাখবেন ইনশাল্লাহ। সাহিত্যের জন্য কিছু শীট দিব, জি সাহিত্যের কিছু পিডিএফ দিব সাব্বির তুষার। এবং সবার জন্য বলছি, সাহিত্যের জন্য সাহিত্যের কিছু কোশ্চেন যেগুলো একটু এক্সেপশনাল, যেগুলো একটু ইউনিক, যেগুলো সব জায়গায় পাওয়া যাবে না, এমন কিছু বিষয় হ্যান্ড নোট আকারে পিডিএফ আকারে দিব ইনশাল্লাহ, সেই প্রত্যাশা আছে, সেই ব্যাপারে কাজ করছি। জি 2-1 মাস থাকবে, অবশ্যই থাকবে। কোর্সটা কত টাকা হবে? খুব বেশি না, এতে আমরা যেহেতু এই সাইটে আমরা কোর্সের নিশ্চয়ই খুব বেশি হবে না, 1000 টাকার নিচেই থাকবে ইনশাল্লাহ। আমার একটা বিশ্বাস সাহিত্যের কোর্সটি 1000 টাকার নিচেই থাকবে। আর ঠিক কত এখন এক্সাক্ট আমি বলতে পারবো না, কারণ সাহিত্যের কোর্সটা আর একটু ডিউরেশনটা বেশি হবে, তো 40টার মতো ক্লাস নিব, 40 বা 45। তো সেক্ষেত্রে এটার চেয়ে একটু হয়তো বাড়বে, তবে কোনো ক্রমে 1000 টাকার উপরে যাবে না, এটা আমি নিশ্চিত। জি ইনশাল্লাহ, দেখা যাক কি হচ্ছে দাঁড়ায় শেষ পর্যন্ত। তো ধন্যবাদ, আমি কথাবার্তা শেষ করছি এবং ক্লাস করব। শুরুতেই লিখবেন হচ্ছে ধাতু। হ্যাঁ, একটু দ্রুত লিখে ফেলেন ধাতু। জি, আর আপনার আজকে আর কি পড়া আপনাদের ব্যাকরণ থেকে বাকি আছে একটু আমাকে একটু নোট ডাউন দেবেন। অর্থাৎ ব্যাকরণ আমি প্রায় শেষ করেছি, বাট আপনাদের মাথায় যদি কিছু থাকে কোনো বিষয় যেগুলো আমি বলিনি বা পড়াইনি, তাহলে আমাকে একটু কমেন্টসে লিখবেন, আমি করবো। আমি শুরু করছি ধাতু দিয়ে। লেখেন ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। জি, ক্রিয়াপদের মূল। দেখেন একটা বিষয় যে খাওয়া, এটা একটা কাজ। খাওয়া বা আমি খাই বা তিনি খান, ঠিক আছে, বা আমি খাবো বা তিনি খাবেন, এগুলি হচ্ছে ক্রিয়া। খাওয়া, খাই, খাবেন, তাই না? খাইয়াছি, খেয়েছিলাম, খাইয়াছিলাম, খাইতে থাকবো, এগুলিকে আমরা কি বলছি? ক্রিয়া। আর এই প্রত্যেকটা ক্রিয়ার খাওয়ার মূল খা, খাইয়ের মূল খা, খানের মূল খা, খাবোর মূল খা, খাবেনের মূল খা। অর্থাৎ এই সকল ধাতুর মূল কি? খা। অর্থাৎ খা হচ্ছে সকল ক্রিয়ার মূল। এই খা থেকে খাওয়া, খা থেকে খাই, খা থেকে খান, খা থেকে খাবো, খা থেকে খাচ্ছি, খা থেকে খাচ্ছিস, খা থেকে খাচ্ছ। এই খা হচ্ছে ধাতু। ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। জি, তো ধাতু 3 প্রকার, লিখে নেন। ধাতু কয় প্রকার? ধাতু 3 প্রকার। নত্যবিধান সত্যবিধান করিয়েছি তো রিমন, তুমি কোথা থেকে আসছো? নত্যবিধান সত্যবিধান করিয়েছি। একটির নাম হচ্ছে, লেখেন, মৌলিক ধাতু। এটা হচ্ছে মৌলিক ধাতু। একটি হচ্ছে সাধিত ধাতু, আর একটি হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। ধাতু 3 প্রকার। ধাতু কি 3 প্রকার? একটি হচ্ছে মৌলিক ধাতু, একটি সাধিত ধাতু, একটি হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। তাহলে মৌলিক ধাতু কি? লেখেন, খুবই সিম্পল। মৌলিক, মৌলিক কি? মৌলিকটা আমরা আগে বার করেছি। মৌলিক মানে যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না, যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না। সংখ্যাবাচক শব্দ বাকি আছে, ধন্যবাদ। যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না, আর কি ভাঙা যায় না, তাকে বলা হয় মৌলিক ধাতু। যে ধাতুকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেই ধাতুর নাম কি? মৌলিক ধাতু। জি, মৌলিক ধাতু আবার 3 প্রকার। কয় প্রকার?
তিন প্রকার মৌলিক ধাতু, তিন প্রকার। কি কি লিখে নেন। একটি হলো খাঁটি বাংলা মৌলিক ধাতু, একটি হচ্ছে তৎসম বা সংস্কৃত মৌলিক ধাতু, আর একটি হচ্ছে বিদেশি মৌলিক ধাতু। এত ভালোবাসা উঠতেছে কেন? হ্যাঁ, মোবাইলে খালি ভালোবাসা উঠতেছে। অনেক ভালোবাসা আপনাদের পেয়ে আমি আপ্লুত। জি, তো আমরা বলছিলাম যে মৌলিক ধাতু তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটি হচ্ছে খাঁটি বাংলা মৌলিক ধাতু, একটি তৎসম বা সংস্কৃত মৌলিক ধাতু, আর একটি কি বিদেশি মৌলিক ধাতু। শিক্ষার্থী বন্ধুরা, ধাতু কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা এমন হবে, নিচের কোনটি খাঁটি বাংলা মৌলিক ধাতু? এত ভালোবাসা দিলে কেমনে পড়াবো বলেন? এত ভালোবাসা উঠলে কি পড়াবো না ভালোবাসার দিকে তাকিয়ে থাকবো? আচ্ছা, আবার শেষে দিয়ে একটু থামেন, হ্যাঁ, একটু পড়িয়ে শেষ করি। এত ভালোবাসা উঠলে তো আমি মানে আবেগে শিহরিত হয়ে যাচ্ছি, বুঝেন নাই? পড়াবো কেমনে? হ্যাঁ, পড়া তো ভুলে যাব ভাইরা আমার, আপুরা আমার। হ্যাঁ, এত ভালোবাসা উঠতে দেখে আমি পড়া ভুলে যাচ্ছি। হ্যাঁ, একটু পড়াই। আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ, উক্তি নিলাম। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটু থামেন এবার, আমি একটু পড়াই ভাই, শেষে আবার নেবো ভালোবাসা। জি, হ্যাঁ, সমর্থক শব্দের নিয়ম দেখাতে চেয়েছি, দেখাবো। যে আমি এগুলো নোটস নিচ্ছি, আমি এগুলো শেষে করাবো। আচ্ছা, তাহলে আমরা আহ, কি বলছিলাম যে নিচের কোনটি খাঁটি বাংলা মৌলিক ধাতু, নিচের কোনটি তৎসম বা সংস্কৃত মৌলিক ধাতু, নিচের কোনটি বিদেশি মৌলিক ধাতু। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন আমি কি সহজ করে পড়াচ্ছি। যেগুলো খ দিয়ে থাকবে সেগুলো খাঁটি বাংলা ধাতু, যেগুলো ত দিয়ে থাকবে সেগুলো তৎসম ধাতু, আর যেগুলো ব দিয়ে থাকবে সেগুলো বিদেশি ধাতু। চিল্লায় কোন ঠিক কি না? না, ঠিক না, কারণ ভুয়া মেথড। এমন হলে ভালো হইতো, এমন হলে কি ভালো হতো, আমি যদি ব্যাকরণবিদ হতাম তাহলে এমনই নিয়ম বানাতাম যে খ দিয়ে খাঁটি বাংলা, ত দিয়ে তৎসম, ব দিয়ে বিদেশি। কিন্তু এমন নাই। কি করতে হবে তাহলে? ওই যে এটিএম মেথড। কি মেথড? এটিএম। খাঁটি বাংলা ধাতু কোনগুলি লিখে নেন। খাঁটি বাংলা ধাতু, খাঁটি বাংলা ধাতু কাঠ, কাঠ, জাম, নাচ, গাছ এবং আখ। খাঁটি বাংলা মৌলিক ধাতু কোনগুলি? কাঠ, কাঠ, জান, নাচ, গাছ এবং কি আখ। কাঠ, কাঠ, জান, নাচ, গাছ, আখ। তাহলে প্রশ্ন হবে এমন যে খোকা কাঁদতে লাগলো, খোকা কাঁদতে লাগলো, এই বাক্যে কোন ধাতু আছে? খোকা কাঁদতে লাগলো কোন ধাতু? খাঁটি বাংলা মৌলিক ধাতু। মেয়েটি নাচতে নাচতে ঘরে ঢুকলো কোন ধাতু? খাঁটি বাংলা মৌলিক ধাতু। সে ছবি আঁকতে পারে কোন ধাতু? শুধু আসতে পারে আঁক কোন ধাতু, গাত কোন ধাতু, নাচ কোন ধাতু, কাত কোন ধাতু, কিংবা এগুলো আবার কি করতে পারে? বাক্যে প্রয়োগ দিয়ে বলতে পারে যে বাক্যে কোন ধাতু আছে। ঠিক আছে, তাহলে মনে রাখবেন কাঠ, কাঁচ, জান, নাচ, গাত, আঁক কোন ধাতু? খাঁটি বাংলা মৌলিক ধাতু। তৎসম বা সংস্কৃত ধাতু ক্রি, ধৃ, শ্রী, ভৃ। ক্রি, ধৃ, শ্রী, ভৃ, গম, গট, পট, স্থা, নস এবং দৃশ। ক্রি, ধৃ, শ্রী, ভৃ। ক্রি, ধৃ, শ্রী, ভৃ,
ক্রি, ধৃ, শ্রী, বৃ, গম, গট, পট, স্থা, নস, দৃশ। হ্যাঁ, সে আমাকে তাহলে ক্রি, ধৃ, শ্রী, বৃ, গম, গট, পট, স্থা, নস, দৃশ। কোন ধাতু? খাঁটি বাংলা মৌলিক, সরি, তৎসম বা সংস্কৃত ধাতু। এখন ধরেন আমরা যখন বলেছি করণীয়, শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দেন যে করণীয় শব্দে কোন ধাতু আছে, করণীয় শব্দে কোন ধাতু আছে, তাহলে কি বলবেন? করণীয় ভাঙলে কি পাওয়া যায়? করযোগনীয়, তাই না? না, করযোগনীয় না, ক্রিযোগনীয়, ক্রি। তাহলে করণীয় কিন্তু কর ধাতু না, কি ধাতু? ক্রি ধাতু, তাহলে সংস্কৃত ধাতু ক্রি। যখন আমরা পড়েছিলাম দর্শনীয়, কোন ধাতু আছে? দৃশ, দৃশ। যখন আমরা বলেছিলাম গন্তব্য, গন্তব্য শব্দ কোন ধাতু আছে? মনে আছে? প্রত্যয় করেছিলাম, মনে নাই? গম, তাহলে গম যুক্ত, তাহলে গম, তৎসম বা সংস্কৃত ধাতু। নশ্বর করেছিলাম, নস যোগ বর, নস যোগ বর। স্মরণীয় আমরা ভেঙেছিলাম, স্মরণীয় সৃযোগ অনিয়, দর্শনীয় দৃযোগ অনিয়। তাহলে শুধু বলতে পারে ক্রি কোন ধাতু, দৃশ কোন ধাতু, স্থা কোন ধাতু, গঠ কোন ধাতু, পট কোন ধাতু, তাও বলতে পারে। অথবা কি করতে পারে? অথবা শব্দের আকারে দিতে হবে, করণীয় তো কোন ধাতু, দর্শনীয় তো কোন ধাতু, পালনীয় তো কোন ধাতু, গন্তব্যতে কোন ধাতু। তাহলে আর আরেকটি সহজ সিস্টেম আপনাদের একটু বোঝাই দেই, বলে দেই। আপনাদের এই ভালোবাসার রিয়াক্ট দেখে আমি কিন্তু সত্যি ইমোশনাল হয়ে যাচ্ছি, পড়াতে পারছি না। জি, আচ্ছা। তো আমরা সংস্কৃত কৃৎপ্রত্যয়, একটু সহজ সূত্র বলে দিই। সংস্কৃত কৃৎপ্রত্যয় যে ধাতুগুলি পেয়েছি, সংস্কৃত কৃৎপ্রত্যয় যে ধাতুগুলি পেয়েছি সেগুলো কি? সংস্কৃত ধাতু। আর বাংলা কৃৎপ্রত্যয় আমরা করেছি, মনে আছে? বাংলা কৃৎপ্রত্যয়, তাহলে বাংলা কৃৎপ্রত্যয় যেগুলি পেয়েছি সেগুলি বাংলা ধাতু, আর সংস্কৃত কৃৎপ্রত্যয় যেগুলি পেয়েছি সেগুলি কি? সংস্কৃত ধাতু। আর মূলত এগুলি একটু মনে রাখবেন, তাহলে ভালো হবে। তাহলে বাংলা মনে রাখবেন, কাঠ, কাঁধ, জান, নাস, গাত, আগ। কাঠ, কাঁধ, জান, নাস, গাত, আগ। তো শুধু কি এগুলি বাংলা না, এগুলি মনে রাখবেন, এগুলি মনে রাখলে পরীক্ষা কমন পাবেন। তবে মনে রাখবেন এর বাইরেও খাঁটি বাংলা ধাতু আছে। কোনগুলি? ওই যে বাংলা কি কৃৎপ্রত্যয়, বাংলা কৃৎপ্রত্যয় আমরা যত মূল পেয়েছি সেই সবগুলি মূলই কি? খাঁটি বাংলা মৌলিক ধাতু। আবার এগুলো বলুন সংস্কৃত মৌলিক ধাতু, ক্রি, ধৃ, শ্রী, বৃ, গম, গট, পট, স্থা, নস, দৃশ। এগুলি সংস্কৃত মৌলিক ধাতু। তাহলে কি এগুলো শুধু সংস্কৃত মৌলিক ধাতু? না রে ভাই, সংস্কৃত কৃৎপ্রত্যয় আমরা যত মূল পেয়েছি সংস্কৃত কৃৎপ্রত্যয় পড়াতে গিয়ে এই সবগুলি কি? সংস্কৃত মৌলিক ধাতু। এবার একটু লিখবেন বিদেশি ধাতু। কি ধাতু? বিদেশি। অল্প কয়েকটি ধাতু আছে বিদেশি। বিদেশি মানে কি? বিশ্বের বিভিন্ন ভাষা থেকে যে সমস্ত ক্রিয়ামূল বা ধাতুগুলি আমরা বাংলায় গ্রহণ করেছি, ঠিক আছে? তো অল্প কিছু কি কি? আট, খাট, চেজ, জম, ঝুল, টান, টুট, ডর, ফির, সাপ, বিগড়, লটক, মচক। आठ खट चेत जम झूल टन टूट डर फिर सा बिगड़ लटक मसक। आठ खट चेत जम झूल टन टूट डर फिर सा बिगड़ लटक मसक। एक कयटा धातु? ठीक कि ना? सिल्लाय कोन ठीक कि ना? जी, এই যে আট, খাট, শেষ, জম, ঝুল, টান, টুট, ডর, ফির, সাপ, বিগড়, লট, মসক। জি, বসেন বসেন, বসে যান, থামেন একটু পড়াই ভাই, একটুখানি পড়িয়ে নি। জি,
আট, খাট, চেস, জম, ঝুল, টান, টুট, ডর, ফির, চা, বিগড়, লটক, মসক। আমরা যেহেতু বিদেশীকৃত পড়িনি, বিদেশীকৃত আমাদের প্রত্যয় নাই, তো না থাকলেও কিছু বিদেশি ধাতু আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। তো এই ধাতুগুলি যদি আমি লিখে দিলাম, মনে রাখলে ইনশাল্লাহ বাংলাদেশের কোনো পরীক্ষায় এর বাইরে কোনো বিদেশি ধাতু আসবে না ইনশাল্লাহ। আট, খাট, চেস, জম, ঝুল, টান, টুট, ডর, ফির, চা, বিগড়, লট, মস্ক। লটক, মসক। তাহলে পরীক্ষায় লটক মসক কোন ধাতু, ডর কোন ধাতু, চেস কোন ধাতু, জম কোন ধাতু, টান কোন ধাতু। কিংবা বাক্যে দিবে, বাক্যে। কেমনে বাক্যে দিবে ভাইরা আমার? এইভাবে বাক্যে দিবে। এই যে মসক, বলবে আমার পা মস্কে গেল, আমার পা মস্কে গেল। এই বাক্যে কোন ধাতু আছে? তুলে যে মসক ধাতু, মসক, তাই না? পা মস্কে যায় না, মসক। লটক, ওকে ফাঁসিতে লটকাও। জঙ্গিদের ফাঁসিতে লটকানো হয়েছে, জঙ্গিদের ফাঁসিতে লটকানো হয়েছে, লটক। লটকা মানে তো জানেন তাই না? ঝোলানো। জি। আমার মেজাজ আর বিগড়িও না, আমার মেজাজ কিন্তু আর বিগড়িও না, কিংবা গাড়ির ইঞ্জিনটা বিগড়ে গেছে, বিগড়। চাহ তো বোঝেন, চাহ দেখা, চাহনি। জি। ছন্দ অলঙ্কার সাহিত্যের কোর্সে পড়াবো, রিমন সাহিত্যের কোর্সে পড়াবো। চা, ফির, ফিরে চাওয়া। ডর, ডর নিশ্চয় জানেন, ডর মানে ভয়। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এবারে কোন ধাতু আছে? ডর। নো ডরাও, নো ডরাও, ডরাইও না। এই যে ডর, বিদেশি ধাতু, এগুলো কিন্তু বাংলা ভাষার নয়। কোন ভাষার? এগুলি মূলত আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, এই সমস্ত ভাষার ধাতু, যেগুলো আমরা বাংলায় ব্যবহার করছি। ডর, টুট, বুঝলেন না? দিল টুট গায়ে, হিন্দি ভাষার সাথে যে টুট গায়ে, দিল টুট গায়ে, টুট। রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে, সহায় মোর না যেন টুটে, সাহস মোর না যেন টুটে। টুট। টান তো বোঝেন, টান বোঝেন না? টানাটানি। যে আচ্ছা। ঝুল মানে ঝুলাঝুলি, জম মানে জমা, জমে যাওয়া। শেষ, আর শেষিও না বাপু, আর শেষিও না। সকালবেলা এত চেঁচাচ্ছ কেন? শেষ। খাট, আমি খাটে ঘুমাই, হবে? আমি খাটে ঘুমাই কোন ধাতু? আমি খাটে ঘুমাই কোন ধাতু? খাঁটি বাংলা ধাতু না বিদেশি ধাতু? এই যে খাট দেখে কিন্তু ঝাঁপ দিবেন বিদেশি ধাতু না রে ভাই, খাট বিদেশি ধাতু না। কেন খাট বিদেশি ধাতু না? আমি খাটে ঘুমাই, খাটে একটু নাম। আমি খাটে ঘুমাই, আমি একটা খাট কিনবো, বুঝতে পারলেন? তাহলে এটা কিন্তু ওই খাট না। আমাদের খাট হওয়া লাগবে ক্রিয়া, ক্রিয়া। আর ওই খাট তো নাম। তাহলে তো ভিক্ষা করো না, খেটে খাও। ভিক্ষা করো না, খেটে খাও, খেটে খাও। সারাদিন বসে বসে খেলে হবে, একটু খেটেও খেতে হবে। তাহলে এটা হচ্ছে খাট। আট, আমি বাংলায় আট পেয়েছি, এটি কিন্তু ধাতু না। ধাতু কোনটা? এঁটে ধরো, তাই না? বাইকে যখন হিরোইনকে পিছনে নেবেন তখন কি বলবেন? বলবেন না যে এঁটে ধরো, যে এঁটে ধরো, এঁটে ধরা, এই যে এঁটে। ক্রিয়া হতে হবে, এগুলি সংখ্যা হলে হবে না। তাহলে আট, খাট, চেজ, জম, ঝুল, টান, টুট, ডর, ফির, চা, বিগড়, লটক, মসক। কোন ধাতু? বিদেশি ধাতু। জি। এবার তাহলে আমরা মৌলিক ধাতু শিখলাম, যে যে ধাতুকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটি মৌলিক ধাতু। মৌলিক ধাতু তিন প্রকার: খাঁটি বাংলা মৌলিক ধাতু, তৎসম বা সংস্কৃত মৌলিক ধাতু এবং বিদেশি মৌলিক ধাতু। জরুরি একটা ধাতু সাধিত ধাতু, লেখেন। মৌলিক ধাতুর সাথে আ যোগে গঠিত ধাতুকে বলা হয় সাধিত ধাতু।
মৌলিক ধাতুর পরে আ যোগে মৌলিক ধাতুর সাথে যদি কি আ যোগে ধাতু গঠিত হয় সেই ধাতুর নাম সাধিত ধাতু। তো সাধিত ধাতু মৌলিক ধাতুর শেষে যদি আ যুক্ত করে ধাতু গঠিত হয় সেই ধাতুর নাম কি সাধিত ধাতু। ছন্দ অলংকার রূপ রস আমরা সাহিত্যের আলোচ্য বিষয়, স্যার আমরা আলোচনা করব ছন্দ অলংকার রূপ রস। তো কবিতার মাত্রা আমাদের ছন্দের মধ্যে ছন্দ মাত্রা অমিত্রাক্ষর এগুলি আমরা সাহিত্য কোর্সের শুরুতে ইনশাআল্লাহ আমরা একটা কোর্স প্ল্যান দিয়েছি অলরেডি। আমি জাকির বিসিএস কোর্স প্ল্যানটা জমা দিয়েছি, ওরা তোমাদেরকে দেখাই দিবে, এটা দিয়ে দিবে। আমি সকল কোর্স প্ল্যান সাজিয়ে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। এমন কিছু নাই যে করাবো না, ইনশাআল্লাহ সকল কিছুই আমি প্ল্যান করে করে একটা কোর্স প্ল্যান তৈরি করেছি। আমি চাকরির বিসিএস এ দিয়েছি, ওরা 19 তারিখের পরে ওটা কোর্স প্ল্যানটা বিজ্ঞাপন আকারে দিয়ে দিবে। হ্যাঁ আমি তো বললাম রেমন এই 19 তারিখের পরে ঘোষণাটা আসবে, 19 তারিখের পিরিয়ডের পরেই ঘোষণা আসবে। জি আমি সারা জীবন আপনাদের শিক্ষক, একদিনের শিক্ষক মানেও সারা জীবনের শিক্ষক। জি আমি সারা জীবন আপনাদের শিক্ষক। জি ইনশাল্লাহ। সাধিত ধাতু 3 প্রকার লেখেন, একটি হলো নাম ধাতু, একটি হলো প্রযোজক ধাতু, একটি হলো কর্মবাচ্যের ধাতু। সাধিত ধাতু 3 প্রকার, সাধিত ধাতু 3 প্রকার। সাধিত ধাতু 3 প্রকার, একটি নাম ধাতু, একটি প্রযোজক ধাতু, একটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু। তো নাম ধাতুর সংজ্ঞাটা একটু লিখবেন। অনন্যাকরণ, থ্যাংক ইউ। ফাতেমা আক্তার, হ্যাঁ আমি আসলে এত কমেন্টস করছেন, এত লাভ রিয়াক্ট দিচ্ছেন, আমি ক্লাসে একটু হয়ে যাচ্ছি, তো আমি একটু ক্লাস করাই। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বলা হয়। একটু গুরুত্বপূর্ণ জিনিস, একটু নোটস করবেন। বিশেষ্য বিশেষণ কেন পাওয়া যাবে না? মাহফুজুল হক, গ্রুপে পাওয়া যায়, তুমি খুঁজে পাওনি। গ্রুপে অন্তত যত ক্লাস নিয়েছি ব্যাকরণের সবগুলি ক্লাসই আছে। আচ্ছা, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে প্রত্যয় যোগে, ভালো করে মনোযোগ ধরে, জটিল জিনিস। আমি এখন যেটা করছি নাম ধাতু, এটা একটু জটিল, আপনাদের কনসেন্ট্রেশন কমে গেলে কিন্তু বোঝাতে পারবো না। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বলা হয় নাম ধাতু। লিখে নেন, দ্রুত লিখে নেন। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে প্রত্যয় যোগে গঠিত ধাতুগুলো নাম ধাতু। নাম ধাতু কিন্তু আসলে ধাতু না শিক্ষার্থী বন্ধুরা, নাম ধাতু প্রকৃতপক্ষে ধাতু নয়। নাম ধাতু প্রকৃতপক্ষে কোনো ধাতু নয়। কি এটি? এটি আসলে বিশেষ্য বিশেষণ বা অব্যয়। বিশেষ্য বিশেষণ বা অব্যয়, ঠিক আছে? তো এই যে বিশেষ্য বিশেষণ বা অব্যয়ের সাথে মাঝে মাঝে যুক্ত করে কি ধাতু গঠিত হয়, সেই ধাতুর নাম নাম ধাতু। আমি একটু উদাহরণ দেই। জি
তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। জি দেখেন শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে মনোযোগ দিন। একটা শব্দ হচ্ছে বেদ। বেদ কি কোনো কাজ না নাম? বেদ কিন্তু কোনো কাজ না, বেদ হচ্ছে একটা জিনিসের নাম, বেদ। কিন্তু বেদের সাথে আ যুক্ত করে দাঁড়াচ্ছে বেতা। বেতা এবার হয়ে গেছে কাজ। আচ্ছা বেতা, বেটাকে বেতা, বেতা বিটিকে বেতা। প্রাচীন সাহিত্য আছে বেতা, বেতা মানে মার, বেতা বেটিরে বেতা। পাঁচজি বেটি লাল সার উপন্যাসে আছে, বেতা বেটিরে বেতা। বেতা, বেত যোগা ইজিক্যাল টু কি বেতা। বেদ ছিল একটা জিনিসের নাম, একটা জিনিসের নাম বেদ, আর আ যুক্ত করে হয়ে গেল কি বেতা মানে মায়ের দেওয়া বা মারা। এটির নাম নাম ধাতু। নাম ধাতু মূলত ধাতু না, এটি নাম তথা বিশেষ্য বিশেষণ বা অব্যয়, কিন্তু এদের সাথে আ যুক্ত করে যদি কি ধাতু গঠন করা হয় তাহলে তার নাম হচ্ছে নাম ধাতু। একটি শব্দ হচ্ছে জাড়, যোগ আ। জাড় মানে শীত বা ঠান্ডা, জাড় মানে কি শীত বা ঠান্ডা। পদ্মা নদীর মাঝিতে আছে ইশ কি জাড়ের কুবির। হ্যাঁ, ইশ কি জাড় কুবির। জাড় মানে শীত ঠান্ডা, বিশেষ্য বা বিশেষণ। জাড়ের সাথে আ যুক্ত করে কি জাড়া। বলছে এবার খুব জাড়াবে, এবার খুব জাড়াবে। জাড়াবে মানে জাড় পড়া। জাড় মানে শীত বা ঠান্ডা একটা বিশেষ্য বিশেষণ, আর জাড়া মানে কি জাড় পড়া। তাহলে হয়ে গেল ধাতুটির নাম ধাতু। একইভাবে বেদ যোগা বেতা, জাড় যোগা জাড়া, ধমক যোগ আ ইজিক্যাল টু কি ধমকা। ঘুম যোগ আ ইজিক্যাল টু ঘুমা। বেদ যোগা বেতা, জাড় যোগা জাড়া, ধমক যোগা ধমকা, ঘুম যোগা ঘুমা। আসলে এগুলি বিশেষ্য বা বিশেষণ। সে বিশেষ্য বা বিশেষণের সাথে আ যুক্ত করে যদি ধাতু বা ক্রিয়া গঠন করা হয় তাহলে সেই ধাতুকে বলা হলো নাম ধাতু। কি ধাতু? নাম ধাতু। আরেকটা জিনিসের সাথে আ যুক্ত করে নাম ধাতু হবে ধন্যাত্মক অব্যয়। ধন্যাত্মক কি অব্যয়। এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে কর যোগ আ ইজিক্যাল টু করা, এটি কিন্তু আমার নাম ধাতু না। ধর যোগা ধরা, বল যোগা বলা, চল যোগা চলা, ওইগুলো কিন্তু নাম ধাতু না। নাম ধাতু মানে ক্রিয়া না, আসলে নাম তার সাথে আকার যুক্ত করে কি ধাতু। নামের সাথে বিশেষ্য বিশেষণ বা অব্যয়ের সাথে, তাহলে সেটি ধাতু। এখন ধরেন একটি শব্দ হচ্ছে ফোঁস ফোঁস। এটি হলো ধন্যাত্মক অব্যয়। ধন্যাত্মক অব্যয় কি মনে আছে শিক্ষার্থী বন্ধুরা? ধন্যাত্মক অব্যয় অনুকার অব্যয় ফুসফুস, চকচক, মটমট, বনবন, শনশন। দ্বিরুক্তিবাচক অব্যয়গুলি মনে আছে? দ্বিরুক্তিবাচক অব্যয়গুলি হচ্ছে অনুকার অব্যয়, ধন্যাত্মক অব্যয়। তাহলে ফুসফুস। অজগরটি ফুসফুস করছে, অজগরটি ফুসফুস করছে। তাহলে করছে হচ্ছে ক্রিয়া, করছে ক্রিয়া, কি করছে ফুসফুস, অব্যয় ধন্যাত্মক অব্যয়। ফুসফুস কিন্তু ওখানে ধাতু না, করছেটা ধাতু বা ক্রিয়া, ফুসফুসটা অব্যয়। কিন্তু অজগরটি ফুসফুসায়, অজগরটি ফুসফুসাচ্ছে। তাহলে ফুসফুস, এবার অজগরটি ফুসফুসাচ্ছে, এবার ক্রিয়া কোনটা? ফুসফুসাচ্ছে ক্রিয়া। ভালো করে মনোযোগ দেন, ভুলে পরীক্ষার ভুল করবেন। এগুলো ছোটখাটো জিনিস হয়তো আসবে না, কিন্তু যদি আসে তাহলে কিন্তু ভুল করবেন, কারণ এইগুলি প্রচলিত বই পুস্তকে তো ক্লিয়ার করে বলা নাই। অজগরটি ফুসফুস করছে, এই ক্ষেত্রে কিন্তু নাম ধাতু নাই। করছেটা নাম ধাতু না, করছেটা স্বাভাবিক ধাতু। কেমন করছে? ফুসফুস, একটা ধন্যাত্মক অব্যয়। কিন্তু অজগরটি ফুসফুসাচ্ছে, অজগরটি ফুসফুসাচ্ছে। এবার ধাতুটাই হলো ফুসফুসাচ্ছে। জুয়েল কিবরিয়া বক বক করছে, করছেটা ক্রিয়া, কি করছে? বক বক, ক্রিয়া বিশেষণ কিংবা অনুকার অব্যয়, বক বক করছে। জুয়েল কিবরিয়া খালি বক বকায়, জুয়েল কিবরিয়া সারাদিন কি বক বকায়, এবার ক্রিয়াটাই বক বকা। ধন্যাত্মক অব্যয়ের সাথে আকার যুক্ত করলে কি এটা অব্যয় না থেকে নিজে একটা কি ক্রিয়া বা ধাতু হয়ে যায়। গহনাটা চকচক করছে, গহনাটা কি চকচক করছে, করছেটা ক্রিয়া, কি করছে? চকচক, ক্রিয়া বিশেষণ কিংবা অনুকার অব্যয়। এবার বলছে গহনাটা চকচকাচ্ছে, চকচকাচ্ছে। ডালগুলি মটমটাচ্ছে,
সূর্য গনগন করছে, এটা কিন্তু অনুকার অব্যয়, এটা কিন্তু মানে নাম ধাতু না, অনুকার অব্যয়, গনগন করছে। তাহলে নাম ধাতু কি হবে? সূর্যটা গনগনাচ্ছে, আগুন একেবারে গনগনাচ্ছে, বাতাস একেবারে শনশনাচ্ছে। বাতাস যদি তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে যখন শনশন করছে, বনবন করছে, মটমট করছে, ফুসফুসন করছে, এটা ক্রিয়া, আর এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ অনুকার অব্যয়। কিন্তু এই অনুকার অব্যয়ের সাথে যখন আকার যুক্ত করা থাকবে, ফুসফুসাই, গনগনাই, বনবনাই, গনগনাচ্ছে, তখন আকার যুক্ত করলে এটি তখন নিজেই কি ক্রিয়া হয়ে যাবে, ধাতু হয়ে যাবে, এটি তখন যাবে নাম ধাতু। তাহলে অল্প কয়েকটি শব্দ যারা বিশেষ্য বিশেষণের সঙ্গে আকার যুক্ত করে ধাতু, আর এই কিছু শব্দ আছে অনুকার অব্যয়। যত অনুকার অব্যয় আছে, যত অনুকার বা ধনাত্মক অব্যয় আছে, সবার সাথে আকার যুক্ত করলে ওটি অব্যয় থেকে নিজেই কি একটা ক্রিয়া বা ধাতু হয়ে যাবে, সেটির নাম নাম। প্রযোজক ধাতু অলরেডি আমরা পড়ে ফেলেছি। কখন করেছি? প্রযোজক ক্রিয়া যখন পড়িয়েছি। প্রযোজক ধাতু অলরেডি আমি করিয়েছি। কখন করিয়েছি? হ্যাঁ, সৌরভ সরকার বুকটি চিনচিন আছে, গুড। কিন্তু চিনচিন করছে, তখন কিন্তু ধাতু হয়নি, করছেটা ধাতু, তখন নাম ধাতু, এমনি ধাতু। আর চিনচিন হলো অনুকর অব্যয়। বুকটা চিনচিন আছে, মাথাটা বন বনাচ্ছে। আচ্ছা, তাহলে প্রযোজক ধাতু কখন করেছি? প্রযোজক ক্রিয়া। কেউ কাউকে দিয়ে যদি কোনো কাজ করিয়ে নেয়, মনে আছে? কেউ যদি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তাহলে প্রযোজক ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়ায় যে ধাতু আছে সেই ধাতুর নাম কি? প্রযোজক ধাতু। সাপুড়ে সাপ খেলায়, খেলায় কিন্তু, এবং দেখেন এদের সাথে অবশ্য আকার যুক্ত থাকতে হবে। প্রযোজক ধাতুর সাথে আকার যুক্ত থাকতে হবে না? তাহলে কেন? ওই যে সাধিত ধাতু, আকার যুক্ত না করে ধাতু কখনোই হবে না। সাপ খেলে, তাহলে আর হবে না। সাপুড়ে খেলে, তাহলে সাপুড়ে সাপ খেলায়। মা ও শিশু চাঁদ দেখে, তাহলে প্রযোজক হবে না। মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে দেখের পরে কি আ। তাহলে সাধিত ধাতু হতে হলে অবশ্যই সাথে কি লাগবে? আকার লাগবে। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, মনুমিয়া বাদরকে নাচায়। যদি কেউ কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তাহলে সেই কাজটির নাম প্রযোজক ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়া তৈরি হয়েছে কি দিয়ে? প্রযোজক ধাতু দিয়ে। প্রযোজক ধাতু আপনাকে আলাদা করে মনে রাখার দরকার নাই। প্রযোজক ক্রিয়া যদি বোঝেন, তাহলে ওই বাক্যগুলি যদি বলে কোন ক্রিয়া, তাহলে প্রযোজক ক্রিয়া, আর যদি বলে কোন ধাতু, তাহলে প্রযোজক ধাতু। বুঝতে পারলেন? মানে প্রযোজক ক্রিয়া তৈরি হতে হলে কি লাগবে? প্রযোজক ধাতু লাগবে। জি। কর্মবাচ্যের ধাতু, এটি আসলে একটা ভুয়া ধাতু, উদাহরণ তেমন নাই। একটি উদাহরণ বলে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো পরীক্ষা যদি কর্মবাচ্যের ধাতু আসে, তাহলে প্রশ্ন আউট। কর্মবাচ্যের ধাতু বাংলাদেশের যে কোনো পরীক্ষায় যদি কর্মবাচ্যের ধাতু আসে, যেটা উদাহরণ দেবো তার বাইরে আসবে না। যদি আসে আমাকে ফোন দিবেন যে স্যার আপনি একটা ভুয়া টিচার, যা বলেছেন আসেনি। কর্মবাচ্যের ধাতু না এলে আবার কিছু করেন না। যদি কর্মবাচ্যের ধাতু আসে, তাহলে এই বাক্যটা দিবে, যা কিছু হারাই গিন্নি বলে কেষ্টা বেটায় স্লো। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায়। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। বাক্যটি এই বাক্যে কোন ধাতু আছে? বলবেন কর্মবাচ্যের ধাতু। কোন ধাতু? বা নিচের কোন বাক্যটি কর্মবাচ্যের ধাতুর উদাহরণ? এই বাক্যটা মনে রাখলে কাহিনী। হ্যাঁ, 2 বিঘা জমি। যা কিছু হারায় না, 2 বিঘা জমি না, অনন্যাকরণ। এটা পুরাতন ভিত্ত। অনন্যাকরণ, এটা 2 বিঘা জমি না, এটা পুরাতন ভিত্ত কবিতার, পুরাতন ভিত্ত, ওই একই চিত্রকাব্যের পুরাতন ভিত্ত। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। এটি রবীন্দ্রনাথের পুরাতন ভিত্ত নামে চিত্রকাব্যের আরেকটি কবিতা। তো কর্মবাচ্যের ধাতুকে এই জন্য অনেকেই আলাদা ধাতু বলে স্বীকার করতে চান না। কেউ কেউ এটাকে বললেন প্রযোজকের একটা অংশ। তো যদি কখনো এমন পরীক্ষা হয় যে কর্মবাচ্যের ধাতুকে কোন ধাতুর অংশ বলে মনে করা হয়, তাহলে বলবেন প্রযোজক ধাতু। কারণ এখানেও এই যে হারায়, ওখানে যেমন দেখায়, নাচায়, পড়ায়,
ঠিক আছে, তেমনি আহারে। আরেকটি উদাহরণ আছে কর্মব্যস্তের, যদি আসবে না তো একটু লিখে দিচ্ছি, লিখে নেন। কাজটি ভালো দেখায় না। কাজটি ভালো দেখায় না। হ্যাঁ, অনন্য কারণ দুটি দারুণ কবিতা, চিত্রা কাব্যের দুটি একেবারেই খুবই মানে মনোমুগ্ধকর কবিতা, খুবই আত্মিক কবিতা। দুই বিঘা জমি প্লাস এই পুরাতন ভৃত্য। তো দুই বিঘা জমিটা যত জনপ্রিয়তা পেয়েছে, পুরাতন ভৃত্যটা তো জনপ্রিয়তা পায়নি, এই লাইনটা বাদ দিয়েছি। কাজটি ভালো দেখায় না, এটি এই দুটি বাক্য মনে রাখবেন, কর্মব্যস্তের ধাতু, যদিও এই বাক্যটি পরীক্ষায় আসবে। আর একটি ধাতু আমাদের বাকি আছে, দেখেন যৌগিক বা সংযোগমূলক ধাতু, মনে আছে তো? যৌগিক বাকি সংযোগমূলক ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। যৌগিক বা সংযোগমূলক ধাতু। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এই সংজ্ঞাটা লিখে নেন। কর, হ, খা, যা, পাদে ইত্যাদি কর, হ, খা, যা, পা, দে। কর, হ, খা, যা, পা, দে ইত্যাদি মৌলিক ধাতু যদি নিজে অর্থ প্রকাশ করতে না পেরে পূর্বের কোন শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। আমি ব্যাখ্যা দিয়ে সহজ করে দেবো, বাট সংজ্ঞাটা একটু লিখে নিই। কর, হ, খা, যা, পা, দে ইত্যাদি মৌলিক ধাতু যদি নিজে অর্থ প্রকাশ করতে না পেরে পূর্বের কোন শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে, তাকে যৌগিক বা সংযোগমূলক ধাতু বলে। না, কর, হ, খা, যা, পা, দে যৌগিক ধাতু না, সরব সরকার। কর, হ, খা, যা, পা, দে এটা মৌলিক ধাতু না, এটি যৌগিক ধাতু না। এরা যখন নিজে অর্থ প্রকাশ করতে না পেরে অন্য কারোর সাথে যুক্ত অবস্থায় ধাতু গঠন করবে, তো সেটা এত সহজে সংজ্ঞা দিয়ে বোঝা যাবে না। আমি উদাহরণ লিখব, মুছে দিলাম যে প্লিজ শিক্ষার্থী বন্ধুরা এবার একটু ব্যাখ্যাটা খেয়াল করেন। এটা হলো খা, এটা একটি ধাতু। খা একটি ধাতু বলেছি শুরুতে, মনে আছে? খা মানে খাওয়া, খা মানে কি? খা মনোযোগ দেন, খা মানে খাওয়া, ভাত খা, তাহলে খাটা ক্রিয়া, খা মানে খাওয়া, ভাত খা। তাহলে খা একটা আলাদা অর্থ খাওয়া, ভাত একটা আলাদা জিনিস। রুটি খা, কলা খা, বিস্কিট খা, খা মানে খাওয়া একটা আলাদা ক্রিয়া বা ধাতু, আর ভাত বা রুটি আলাদা। কিন্তু ঘুষ খা, ঘুষ খা, তাহলে এখানে খা মানে কি? খাওয়া।
খা মানে খাওয়া কি না, খা মানে খাওয়া না। তাহলে এভাবে খায়ের অর্থ খাওয়া না। তাহলে এখানে ধাতু কোনটা? ঘুষ না, এই দুটো মিলে ঘুষ খা, এই দুটো মিলে একটা ধাতু। ভালো প্রশ্ন। খা মানে খাওয়া, যখন খা মানে খাওয়া তখন খা নিজে একটা ধাতু, কিন্তু কিছু কিছু জায়গায় খা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। কি করছে তখন? তখন খা কি করছে? তার সামনের কারোর সাথে যুক্ত একটা আলাদা অর্থ প্রকাশ করছে একসাথে। এটির নাম হচ্ছে যৌগিক বা সংযমক ধাতু। ঘুষ খা, সুদ খা, সেক খা। খা অর্থ প্রকাশ করতে পারছে না, খা অর্থ প্রকাশ করতে কি পারছে না। তখন কি করবে এরা? এরা তখন এর সাথে যুক্ত হয়ে ধাতু গঠন করছে। পা, দেখেন কি শব্দ পা, ধাতু পা, পা মানে পাওয়া, পা মানে কি পাওয়া। তাহলে সুতরাং শব্দ হচ্ছে বই পা। আমি একটা বই পেয়েছি, বইটা কি পেয়েছি? কলম পেয়েছি, জামা পেয়েছি, টাকা পেয়েছি, উপহার পেয়েছি। তাহলে পেয়েছি, পেয়েছিটা ক্রিয়া, কি পেয়েছি? জামা, বই, টাকা। কিন্তু আমি ভয় পেয়েছি, ভয়। এবার আমি আসলে কিছু পাইনি, পাওয়ার কোনো ঘটনা এখানে ঘটেনি। তাহলে কোনো কাজ ঘটেনি, ঘটেছে ভয় পাওয়া। আমি তার মন পেয়েছি, আসলে কিছু পেয়েছি না। এখানে কোনো, আমি যখন বই পেয়েছি, পেয়েছি, কলম পেয়েছি, টাকা পেয়েছি, কিন্তু মন পেয়েছি, এখানে কোনো কিছু পাইনি। তাহলে এখানে কোনো কাজ হয়নি, কাজ হয়েছে একটা মন পাওয়া, কিন্তু পাওয়ার কোনো কাজ এখানে হয়নি। লজ্জা পাও, ঠিক আছে। যা, যা মানে যাওয়া, যা মানে কি? যা মানে যাওয়া, যাওয়া। এখন যা মানে যাওয়া, তাহলে বাড়ি যা, তাহলে বাড়িতে যাবেন, বাজারে যা, বাগানে যা, স্কুলে যা। কিন্তু গোল্লায় যা, গোল্লায় যা। তাহলে এবার যা মানে যাওয়া না, তাহলে যা এখানে অর্থ প্রকাশ করেনি। তাহলে কি এখানে কোনো ক্রিয়া হয়নি? হয়েছে। ক্রিয়া কোনটা? গোল্লায় যাওয়া। যাওয়া শুধু ক্রিয়া না, ক্রিয়া কি? গোল্লায় যাওয়া। মানে মৌলিক ধাতুগুলি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। কেন? ওখানে ওই অর্থে সে বসেনি। তখন সে কি করছে? তার সাথে বা পূর্বের কোন একটা শব্দকে নিয়ে একটা আলাদা অর্থ প্রকাশ করছে। তখন সেইটি হয়ে যাবে যৌগিক বা সংযোগমূলক ধাতু। দে, বললাম ভাত দে, হারামজাদা, নইলে মানচিত্র খাবো। দেখেন শুনেন নাই? ভাত দে, ভাত দিব। তরকারি দে, রুটি দে, বই দে, তোর দিবেন। এবার বললাম প্রেম দে, তো কি করবেন? কি দিবেন? আপনার বন্ধু আপনাকে বলছে যে প্রেম দে, কি দিবেন? কি দিলে প্রেম দেওয়া হবে? কোনো কিছু দিলে প্রেম দেওয়া হবে না। ফুল দিলে ফুল দেওয়া হবে, সুমা দিলে সুমা দেওয়া হবে, কিন্তু প্রেম দেওয়া কোনো কিছুতে হবে না। আসলে প্রেম এখানে দেওয়ার কোনো ঘটনা ঘটবে না। বলে দেখ তোকে প্রেম দিলাম, আসলে প্রেম কোনো দেওয়ার ব্যাপার না। তাহলে এখানে কোনো কাজ হবে না, প্রেম দিলে দেওয়া কাজ হবে না। কি হবে? প্রেম দেওয়া কাজ হবে। বুঝতে পারলেন? যে প্রেম রতন পাও, যে এখানে কোনো কিছু সেটা পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের যৌগিক বা সমতামূলক ধাতু। লিখবেন এবার অজ্ঞাত মূল ধাতু। একটি বিশেষ ধাতুকে বলা হয় অজ্ঞাত মূল ধাতু। মন পেয়েছি, জি, এটি যৌগিক বা সংযোগমূলক ধাতু, কারণ আপনি মন আসলে পাননি, এখানে পাওয়ার ঘটনা ঘটেনি, কোনো কিছু পাননি। তাহলে কাজটা হচ্ছে মন পাওয়া, কিন্তু এটি কোনো পাওয়া না। শুধু পাওয়ার অর্থ বোঝালে এমনি ক্রিয়া, আর মন পাওয়া আসলে পাননি, কোনো কিছু পাননি, মন পেয়েছেন, এটা একটা ক্রিয়া। আলাদা অর্থটা যৌগিক, জি, আলাদা অর্থ, ওই অর্থটা না প্রকাশ করে কি অন্য অর্থ প্রকাশ করছে। জি, একটা ধাতুকে বলা হয়েছে অজ্ঞাত মূল ধাতু। কি ধাতু? অজ্ঞাত মূল ধাতু। কি সেটি? হের, হের।
হের অজ্ঞাত মূল ধাতু। পরীক্ষা প্রশ্ন হবে, বিশেষ করে অ্যাডমিশন ওয়ালারা যারা আছেন, অ্যাডমিশনের যদি কেউ থাকেন, প্রশ্ন হবে নিচের কোনটি অজ্ঞাত মূল ধাতু? নিচের কোনটি অজ্ঞাত মূল ধাতু? হের। হের মানে কি? দেখা, দেখা। হের অজ্ঞাত মূল মানে হের এই ধাতুটি আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি, কিন্তু এটি কি বাংলা নাকি তৎসম না বিদেশি, নাকি এর মূল নির্ণয় করা যায়নি? যেই ধাতুর মূল নির্ণয় করা যায়নি তার নাম কি অজ্ঞাত মূল। তো হের আপনি শুনেছেন, একই অপরূপ রূপে মা তোমার হেরেনু পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমার হেরেনু পল্লী জননী। হেরেনু মানে দেখিনু, হের মানে দেখা। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কাটা হেরি, হেরি মানে দেখে, কাটা দেখে কি কেউ ক্ষান্ত হয় কমল তুলতে? হের, হ্যাঁ, 9-10 বইতে আছে হের ওই দুয়ারে দাঁড়ায় ভিক্ষুক। হের মানে দেখো, দেখা। কি ধাতু হের? অজ্ঞাত মূল ধাতু। অজ্ঞাত মূল ধাতু। জি হ্যাঁ, ইনশাল্লাহ ঢাকায় গেলে আপনাদের অপরাজিতে চা খাবো ইনশাল্লাহ। জি ঢাকায় তো যাই অনেক সময় অফিসিয়াল কাজে বা কখনো কোনো ব্যক্তিগত কাজে। এবার ঢাকায় গেলে আমি আপনাদের গ্রুপে নক করে যাব, ঠিক আছে? আপনাদের যারা থাকবেন সবার সাথে অপরাজিতায় বসে বা টিএসসিতে বসে ইনশাল্লাহ চা খাবো ইনশাল্লাহ। একটি ধাতুকে বলা হয় হিন্দি ধাতু। কি ধাতু? হিন্দি ধাতু। মাগ। হিন্দি ধাতু মাগ, মাগ, যেটা আসলে হিন্দিতে মাং, দেখবেন বলছে দিল মাঙ্গে মোর। হিন্দিতে বলে না দিল মাঙ্গে মোর, এটি বাংলায় হয়েছে মাগ মানে চাওয়া। ভিক্ষা মেগো না, বা সে ভিক্ষা মেগে খায়। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিতে আছে শুধু 2টি আম, ভিখ মাগি মহাশয়। শুধু 2টি আম, তার ভিখ মাগি মহাশয়। মাগি মানে কি? চাই, চাই। হিন্দি ধাতু। লেখেন অসম্পূর্ণ ধাতু। কি ধাতু? এবার লিখবেন অসম্পূর্ণ ধাতু। এই প্রশ্নগুলি সাধারণত অ্যাডমিশন, হ্যাঁ গুড, তবে শুভ আশিস মাগে বা মাগি, হ্যাঁ মাগে বা মাগি শব্দটি চাওয়া অর্থে, হিন্দি ভাষার শব্দ, বাংলায় আমরা চাওয়া অর্থে ব্যবহার করি। অসম্পূর্ণ ধাতু, আমি আরো বলছি এগুলো সাধারণত বিশেষ পরীক্ষায় প্রশ্নগুলি কম হয়। তো কম হয় মানে হতেও পারে, বলা যাবে না। তো বিসিএসে যেহেতু সাহিত্যের প্রশ্নটা কম হয় বিধায় তো অ্যাডমিশন টেস্ট বা এই ধরনের পরীক্ষা কখনো কখনো আসবে। অসম্পূর্ণ ধাতু 6টি আছে। আ, আস, ন, ব, থা। আ, আস, ন, ব, থা। 5টি। আ, আস, ন, ব, থা। অসম্পূর্ণ ধাতু আ, আজ, ন, ব। তো এই ধাতুগুলির ব্যবহার আধুনিক বাংলায় নাই। আধুনিক বাংলায় নাই, এটি চর্যাপদের বাংলায়, শ্রীকৃষ্ণ কীর্তনের বাংলায়, মঙ্গল কাব্যের বাংলায় আছে। আধুনিক যুগে এর প্রয়োগ নাই। তো প্রয়োগ না থাকলেও বাংলা মানে তো শুধু আধুনিক বাংলা না, প্রাচীন মধ্যযুগের বাংলা মিলেও বাংলা। তো কখনো কখনো আসতে পারে যে নিচের কোনটি অসম্পূর্ণ ধাতু, বা বট কোন ধাতু, আস কোন ধাতু, আ কোন ধাতু। এর মধ্যে এই আয়ের ব্যবহার এখন একটু আছে, অল্প স্বল্প গ্রাম দেশে আছে আ ধাতু হিসাবে। বলছে আ আ আ আ আ আভুর, আ আ আ সই 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 সই, আ আ আ। আসলে আয় 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 বা আশ 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 সংক্ষিপ্ত রূপে বলা হচ্ছে আ। অসম্পূর্ণ ধাতু মানে একটা ধাতু, একটা বড় ধাতু ছিল, সেটাকে কি করা হয়েছে একটু শর্টকাট করে ব্যবহার করা হয়। তো এই এই অসম্পূর্ণ ধাতুটির প্রয়োগ এখনো প্রাচীন মানে আমাদের গ্রাম অঞ্চলে আধুনিক বাংলাতেও আছে। আর এই ধাতুগুলির প্রয়োগ আধুনিক বাংলায় নাই, প্রাচীন মধ্যযুগের বা চর্যাপদের বাংলায় আছে। একটু মনে রাখবেন যে আ, আস, ন, বর, থা। কি ধাতু? অসম্পূর্ণ ধাতু ইনশাআল্লাহ। তো ধাতু নিয়ে আমার আলোচনা শেষ।
লেখেন সংখ্যা, সংখ্যা বাচক সংখ্যা। ছোট্ট একটি টপিক, ছোট্ট। আ আ সই 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 মানে হাঁসকে ডাকা হয় গ্রামে রে বাবা। আর এখানে আয়ান, গ্রামে হাঁস মুরগিকে ডাকা হয় আ আ আ, গরুকে ডাকা হয় আ আ আ আ বলে গবাদি পশুকে ডাকা হয় আয়। আসলে আ মানে কি আয় আয় আয়। তো আয় আয় না বলে অসম্পূর্ণ রূপে প্রয়োগ করা হয় আ আ আ। তো সংখ্যাবাচক শব্দ একটু শর্টকাট ছোট্ট টপিক, আমি অল্প সময় শেষ করে। দেখেন 1 2 3 4 9 15 18 27 29 34, এগুলির নাম সংখ্যা। এগুলির নাম কি সংখ্যা। জি আচ্ছা, এইটা কি? এটা এক, ভালো করে তাকান, এটা এক। তাহলে এটা কি? এটা এক। এটা দুই, তাহলে এটা কি? এটা দুই। এটা তিন, তাহলে এটাও কি তিন। পার্থক্য কি? পার্থক্য এটা হলো অঙ্ক, এটা কি অঙ্ক, আর এটা হলো কথাই। এর নাম অঙ্কবাচক সংখ্যা, আর এর নাম কি গণনা বা পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল বিষয়, যে যখন আমি কোনো অঙ্কে লিখবো সেটির নাম অঙ্কবাচক সংখ্যা, আর ওইটাকে যখন কথায় লিখবো, কি লিখবো? কথায় লিখবো, বানান করে লিখবো, সেটি হলো গণনা বা পরিমাণ। তো এই যে দেখেন 1 10 5 15, আর এটা হলো অঙ্কবাচক, আর এটাকে লিখলাম কি 15, গণনাবাচক। এই যে 2 10 7 27 অঙ্কবাচক সংখ্যা, আর এটাকে লিখলাম কি 27। খুবই সিম্পল জিনিস, অর্থাৎ অঙ্কে লেখা হলে অঙ্কবাচক, বুঝতে পারলেন? আর এটাকে যদি কি বানান করে লেখা, তাহলে গণনা বা পরিমাণ, গণনা বা পরিমাণ। আবার এই এককে বলা হয় কি? এককে বলা হয় প্রথম, দুইকে বলা হয় দ্বিতীয়, তিনকে বলা হয় তৃতীয়। এর নাম সিরিয়াল। এর নাম কি? সিরিয়াল, সিরিয়াল। যখন একটা পরীক্ষা নিব, তখন একজনকে বলছে প্রথম, একজনকে বলছে দ্বিতীয়, একজনকে বলছে তৃতীয়, একজনকে বলছে চতুর্থ, পঞ্চম। এটা সিরিয়াল। আসলে একেরই নাম প্রথম, দুইয়ের নাম দ্বিতীয়, তিনের নাম তৃতীয়, এর নাম হচ্ছে সিরিয়াল। সিরিয়ালের বাংলা হচ্ছে ক্রম। সিরিয়ালের বাংলা কি? ক্রম, ক্রম। সিরিয়ালের বাংলা ক্রম। সিরিয়াল যেটা আমরা বলছি ইংরেজিতে, সিরিয়ালের বাংলা হচ্ছে ক্রম। এটার নাম হচ্ছে ক্রমবাচক। কি বাচক? ক্রম, বা কোন বই লেখা আছে পূরণ। ক্রম বা পূরণবাচক, ক্রম বা পূরণবাচক, ক্রম বা পূরণবাচক। তাহলে এই যে 15, শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন, 15 এর ক্রমবাচক কি বলেন? 15 এর ক্রমবাচক কি? 15 এর ক্রমবাচক পঞ্চদশ, তাই না? কি পঞ্চদশ, পঞ্চদশ, জি পঞ্চদশ, থ্যাংক ইউ। কারণ পঞ্চদশ। পরীক্ষা বলবে 25 এর ক্রমবাচক কি? 25 এর ক্রমবাচক কি? পঞ্চবিংশতি, পঞ্চবিংশতি। তাহলে 29 এর ক্রমবাচক কি? 29 এর ক্রমবাচক কি? ঊনত্রিংশতি, ঊনত্রিংশতি। তাহলে 30 এর কি? 30 এর হলো
ত্রিংশতি। বেতাল পঞ্চবিংশতি, জি পঞ্চবিংশতি মানে 25। বেতালের 25টি গল্প, বেতালের 25টি গল্প। তো এই যে আমরা যে বলছি 29, এটি হচ্ছে ক্রম বা পূরণ। যখন 2 * 29 তখন এটি অঙ্কবাচক, আর এইটাকে যখন বানান করে লিখছি 29, এর নাম গণনা বা পূরণ, গণনা বা পরিমাণ। তিনটি জিনিস সিম্পলি একবার বুঝে নেন। যখন আমি অঙ্কে লিখবো, কিসে লিখবো? অঙ্কে লিখবো, এর নাম অঙ্কবাচক সংখ্যা। ওইটাকে যখন বানান করে বা কথায় লিখবো তখন এটি গণনা বা পরিমাণ। আর যখন একটু সিরিয়াল করে লিখবো এটি ক্রম বা পূরণ। আর আরেকটা শর্টকাট মেথড, জটিল শব্দটা ক্রম বা পূরণ, যেটা জটিল সংখ্যা জটিল সেটা ক্রম বা পূরণ। আর এই দুটো তো পানির মতো সহজ, অঙ্কে লেখা কথায় লেখা, অঙ্কে লেখা কথায় লেখা। জি ঠিক আছে। তাহলে এই যে বললাম যে 2 * 3 = 22, কি জাতীয় সংখ্যা? অঙ্কবাচক সংখ্যা, অঙ্কবাচক। এটাকে বানান করে লিখলাম 22, তাহলে গণনা বা পরিমাণ। আর এটাকে যদি ক্রম নেই তাহলে জটিল আকারে লিখতে হবে। জটিল টাইপের যে সংখ্যা সেটা হচ্ছে ক্রম বা পূরণ, জটিল টাইপের। আর এই দুইটাতে একটা অঙ্কের একটা কথা, তো জানা শেষ। তাহলে 22 এর ক্রমবাচক কি বা পূরণবাচক? দা বিংশতি। 21 একবিংশতি, 22 দ্বাবিংশতি, 23 ত্রয়োবিংশতি, 24 চতুর্বিংশতি, 25 পঞ্চবিংশতি, 26 ষড়বিংশতি, 27 সপ্তবিংশতি, 28 অষ্টবিংশতি, 29 ঊনত্রিংশতি, 30 ত্রিংশতি। আবার 31 একত্রিংশতি, দ্বাত্রিংশতি, ত্রয়োত্রিংশতি, চতুস্ত্রিংশতি, পঞ্চত্রিংশতি, ষড়ত্রিংশতি, সপ্তত্রিংশতি, অষ্টত্রিংশতি। তারপরে 39। এটা হলো অঙ্কে 3 * 39 অঙ্কে। এইটাকে বানান করে লিখলাম 39, এটা গণনা বা পরিমাণ, গণনা বা পরিমাণ। আর এর ক্রমবাচক কি? লেখেন দেখি, কোন মাল আছেন নাকি? 39 এর ক্রমবাচক, 39 এর ক্রমবাচক 69। কে 69 বা রিংশতি, 69। 39 এর ক্রমবাচক কি? 69। তাহলে 40 কি? 40 70। তারপর আবার হ্যাঁ গুড, অনন্য কারণ 69। থ্যাংক ইউ আপনাকে, আপনি ঠিক লিখেছেন 69 বা 69। তারপর আবার 71, দ্বাচত্বরিংশতি, ত্রয়োচত্বরিংশতি, চতুর্চত্বরিংশতি, পঞ্চচত্বরিংশতি, এইভাবে চলতে থাকবে। তা আপনাদের অত দূরে যাওয়ার দরকার নাই, যে অত দূরে যাওয়ার দরকার নেই, মোটামুটি 30 পর্যন্ত বা 34 40 পর্যন্ত একটু মনে রাখবেন। আর আবার বলছি অঙ্কে লিখলে অঙ্কবাচক, এটাকে বানান করে বা কথায় লিখলে গণনা বা পরিমাণ, আর এটাকে সিরিয়াল করে লিখলে ক্রম বা পূরণ। ছোট বাচ্চাদের বইয়ে ক্রম বা পূরণ দেওয়া আছে, ছোট বাচ্চাদের বইয়ে 2, 3 বই দেখবেন এখানে ক্রম বা পূরণ গুলি দেওয়া আছে। জি। আর সংখ্যা কয় ধরনের? সংখ্যা 4 ধরনের। সংখ্যা কয় ধরনের? সংখ্যা 4 ধরনের। একটা অঙ্কবাচক, একটা গণনা বা পরিমাণ, ক্রম বা পূরণ, আর একটা কি তারিখ, তারিখবাচক। ওই যে 1 কে আমরা বলছি পহেলা, 2 কে বলছি দোসরা, 3 কে বলছি তেসরা, 4 কে বলছি চৌঠা, এইভাবে চলতেছে। তারিখবাচক। তাহলে সংখ্যা কয় ধরনের? সংখ্যা 4 ধরনের। কি কি? অঙ্কে লিখলে অঙ্কবাচক, বানান করে লিখলে গণনা বা পরিমাণবাচক, সিরিয়াল করে লিখলে ক্রম বা পূরণবাচক, আর তারিখবাচক। আর সেটা এত কঠিন, তাহলে কঠিনটাই হচ্ছে ক্রম বা পূরণ। সবচেয়ে কঠিনটা কি? ক্রম বা পূরণ। আর এই অঙ্ক আর গণনা তো সহজ, তারিখও সহজ, পয়লা, দোসরা, তেসরা, চৌঠা,
তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে এমন যে 25 এর তারিখবাচক সংখ্যা নিচের কোনটি? 25 এর তারিখবাচক সংখ্যা কোনটি? 25 এ। 19 এর কি? 19 এ। 18 এর তারিখবাচক কি? 18 ই। 12 এর তারিখবাচক কি? 12 ই। 2 এর তারিখবাচক কি? দোসরা। 4 এর কি? চারশরা না চৌঠা। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলা তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়ম থেকে নেওয়া হয়েছে? বাংলা তারিখবাচক শব্দের প্রথম যে চারটি পহেলা, দসরা, তেসরা, চৌঠা হিন্দি নিয়ম থেকে। হিন্দি বাংলা ভাষার যে প্রথম চারটি তারিখবাচক শব্দ আমরা বলি বাংলা ভাষার শব্দ না, হিন্দি ভাষা থেকে ধার করা হয়েছে। জি, তাহলে বাংলা তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত বা কোন নিয়ম থেকে গৃহীত বা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে তার উত্তর হচ্ছে হিন্দি। পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। আর বাকিগুলি বাংলার নিজস্ব। বাকিগুলি বাংলার নিজস্ব। জি। আচ্ছা, একজন বলেছে সপ্তাহ সমাসবদ্ধ শব্দ, অঙ্কবাচক, গণনাবাচক, পরিমাণবাচক না। সপ্তাহ। কেউ যদি লেখেন মাস, কেউ যদি লেখেন বছর, এগুলো গণনাবাচক, এই সংখ্যাবাচকের মধ্যে না। সপ্তাহ কি বাচক শব্দ? সমাস সাধিত শব্দ। 7 দিনের সমাহার, তার নাম সপ্তাহ। জি, সপ্তাহের সমাহার। আর এর বাইরে কিছু আছে ভগ্নাংশ সংখ্যা। 1 এর 2, 1 এর 3, 1 এর 4, 1 এর 5, 3 এর 5, 1 এর 8, এদের নাম কি? ভগ্নাংশ। কি নাম? ভগ্নাংশ। 21 21 ই না ভাই, 21 না, 21 ইউ না। আধুনিক যুগে কোনো সে বা ই নাই, বলতে হবে 21 জানুয়ারি। আধুনিক ব্যাকরণে বলা হয়েছে 21 সেও না, 21 ইও না, সির্ফ 21। জি, 21 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি, 12 মার্চ, 7 মার্চ। সে ই কিছুই না। জি, তো এইগুলোকে আমরা বলছি ভগ্নাংশ। এগুলো মূলত গাণিতিক বিষয়, গাণিতিক, বুঝতে পারলেন? বাংলায় নাই। এর নাম হচ্ছে 1/3, 1/3, 1/4, 1/5, 3/5, 1/8। গাণিতিক সংখ্যা গণিতে লাগবে, বাংলায় নাই। তবে এই গাণিতিক সংখ্যার দুটি জিনিস বাংলায় আসবে, দুটির বাংলা নাম আছে। 1 এর 3 গাণিতিক নাম 1/3, 1 এর 2 নাম গাণিতিক নাম 1/2 অর্ধেক, 1 এর 4 গাণিতিক নাম 1/4। কিন্তু 1 এর 3 কে বাংলায় বলা হয় তেহাই। তেহাই। 1 এর 3 কে বাংলায় বলা হয় তেহাই। যখন তবলা বাজে, যারা গান টান করেন জানেন যে তেহাই মারা হয়। তেহাই টান, তবলার একটা তেহাই। 1 এর 3, 1 এর 3 কে বাংলায় বলা হয় তেহাই। 1 এর 4 গণিতে 1/4, কিন্তু 1 এর 4 কে বাংলায় বলা হয় চৌথা বা পোয়া বা সিকি। চৌথা বা পোয়া বা 1 এর 4 কে কি বলা হয়? চৌথা বা পোয়া বা সিকি। সিকি। এই জমির সিকি অংশ আমার, এই জমির সিকি অংশ আমার। সিকি অংশ মানে কি? 4 ভাগের 1 ভাগ। আধুনিক ব্যাকরণ অনুযায়ী ভুল। সাব্বির হোসেন, আধুনিক ব্যাকরণ অনুযায়ী ভুল, বলতে হবে 21 ফেব্রুয়ারি। জি, 21 না, আধুনিক ব্যাকরণে বলেছে 21 ফেব্রুয়ারি। জি, তাহলে 1 এর 3 কে বলা হয় তেহাই, 1 এর 4 কে বলা হয় চৌথা বা পোয়া বা সিকি। আর 1, আচ্ছা, 3 এর 4 একে বলা হয় পৌনে। কি বলা হয়? পৌনে। 3 এর 4 কে বলা হয় কি? পৌনে। পৌনে। জি,
এই যে ফাতেমা আক্তার, আপনার উত্তর অলরেডি আমি দিচ্ছি। দেওয়া আপনি প্রশ্ন করার আগেই 3 কে বলা হয় পৌনে। পৌনে 3/4। আর পূর্ণ প্লাস সোয়া ইজ ইকুয়াল টু পূর্ণ প্লাস পোয়া ইজ ইকুয়াল টু সোয়া। 3/4 হলো পৌনে, পৌনে 1/4 হলো পোয়া বা সিকি বা চৌথা। পূর্ণ প্লাস পোয়া ইজ ইকুয়াল টু সোয়া। পূর্ণ প্লাস পোয়া ইজ ইকুয়াল টু সোয়া, সোয়া। 3/4 ব্যাখ্যা করবো কি রে গাধা? 3/4 মানে 4/3 ভাগ, 4/3 ভাগ। পৌনে মানে কাছাকাছি, পৌনে 4 মানে 4-এর কাছাকাছি। জি, 4/3 ভাগ। তাহলে পূর্ণ প্লাস পোয়া ইজ ইকুয়াল টু সোয়া। 1 প্লাস পোয়া সোয়া 1, 2 প্লাস পোয়া সোয়া 2, 3 প্লাস পোয়া সোয়া 3। পূর্ণ প্লাস পোয়া ইজ ইকুয়াল টু সোয়া। আর 3/4 হচ্ছে পৌনে। এই হচ্ছে আমাদের সংখ্যা। আচ্ছা, উক্তি নিয়ে একজন বলেছেন, উক্তি আমাদের বাংলায় দরকার নাই, উক্তির কোনো কাম নাই। পৌনে 5 কিভাবে লিখবেন? 4 পূর্ণ 3/4। জি, এর নাম হচ্ছে পৌনে, এর নাম হচ্ছে পৌনে 5। এই যে ভাই পৌনে 5 কিভাবে লিখবেন? আরিফিন এই যে ভাই পৌনে 5, 4 প্লাস পৌনে ইজ ইকুয়াল টু পৌনে 5। 4 প্লাস কি পৌনে ইজ ইকুয়াল টু পৌনে 5। 4 পূর্ণ 3-এর 4 পূর্ণ 3/4 এর নাম পৌনে 5। 5 পূর্ণ 3/4 এর নাম পৌনে 6। জি, আচ্ছা, সমার্থক শব্দ নিয়ে একটুখানি কথা বলেই থেমে যাবো আজকের ক্লাস। জি, সমার্থক শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের শেষ টপিকটির নাম হচ্ছে সমার্থক শব্দ। জি, জি, পৌনে সোয়া ঘড়ির কাঁটা কিভাবে হয়েছে দেখবেন। 4/1 ভাগ সোয়া আর 4/3 ভাগ, তাহলে পৌনে। আসলে যে 21শে ফেব্রুয়ারি এটা প্রচলিত ছিল। আধুনিক ব্যাকরণে বলা হলো সে বা ই ব্যবহার করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি সমার্থক শব্দ নিয়ে অনেক কথা বলা যায়, আবার কোনো কথাই বলার দরকার নাই। একটা কথাই বলা যায় যে পড়ে নিয়ে, তাহলে কাম শেষ। আবার অনেক কথা বলা যায়, তো আমি অনেকও বলবো না, আবার এক বাক্যে শেষ করবো না পড়ে নিয়ে। আমি কিছু বিষয়, কিছু সিস্টেম, কিছু কৌশল একটু বলার চেষ্টা করব, যে আপনারা যাতে একটু উপকৃত হন। তো সমার্থক শব্দ অনেক আছে, অনেক হাজার হাজার সমর্থক শব্দ আছে। তবে আপনাদের আমি কিছু জিনিস বলে দিচ্ছি যে এই সমর্থক শব্দগুলো জরুরি, গুরুত্ব দিয়ে পড়বেন। আমার ধারণা 19 তারিখের পরীক্ষায় যদি সমর্থক শব্দ আসে, তাহলে আমার এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কি কি পড়বেন সমর্থক শব্দ? এটা হচ্ছে সূর্য, সূর্য, চন্দ্র, পৃথিবী, পাহাড়, নদী, সাগর, পানি, মেঘ। সূর্য, চন্দ্র, পৃথিবী, পাহাড়, নদী, সাগর, পানি, মেঘ। পদ্ম, বিদ্যুৎ, বাতাস, হাতি, ঘোড়া, সাপ। সূর্য, চন্দ্র, পৃথিবী, পাহাড়, নদী, সাগর, পানি, মেঘ, পদ্ম, বিদ্যুৎ, বাতাস, হাতি, ঘোড়া, সাপ। আগুন, মেঘ,
সমর্থক শব্দগুলি ভালো করে পড়বেন। জি হ্যাঁ, কাক এবং কোকিল কখনো কখনো লাগে। সাতটা দিয়ে রাখি, সাতটা দিয়েছি। জি আমি যেগুলো দিলাম ইনশাল্লাহ এর বাইরে আর আসবে না। সূর্য, চন্দ্র, পৃথিবী, পাহাড়, নদী, সাগর, পানি, মেঘ, পদ্ম, বিদ্যুৎ, বাতাস, হাতি, ঘোড়া, সাপ, আগুন, মেঘ, আকাশ। বাতাসের সাথে আকাশটা একটু নিতে হবে। বাতাস দিয়েছি, বাতাস দিই, বাতাস আর আকাশ, আকাশটা একটু নেই। জি পাখি, পাখি দিয়েছি, পাখি একটু লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ আসলে পৃথিবীর নিয়ম এটাই, ট্রেন কাছাকাছি চলে আসলে নেমে যেতেই হবে, যতই ট্রেনের উপর মায়া হোক, পাশের যাত্রীর উপর মায়া হোক, তাই না? জ্যোৎস্না আপাতত লাগবে না ইনশাল্লাহ। জি আমি একটু চেষ্টা করছি, অবনীয় না, আমি চেষ্টা করছি। জি তো আমরা এখন দেখেন মজার বিষয়, দেখেন সূর্য, এই সূর্যেরই সমর্থক শব্দ আছে অন্তত 1500। শিক্ষার্থী বন্ধুরা, আপনি সূর্য পরীক্ষা আসবে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। পরীক্ষায় সূর্যেরই সমর্থক শব্দ আসবে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। পরীক্ষা যদি একটি সমর্থক শব্দ আসে তাহলে সূর্য থেকে আসবে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। কেন জানেন? সূর্যের 1500 শব্দ সমর্থক শব্দ আছে। আপনি যেই বই পড়েন সেখানে তো 2টা, 4টা, 5টা, 10টা, 20টা, 30টা আছে। তো 1500 না পড়েন, অন্তত একটু বেশি করে যেগুলি বললাম সেগুলো একটু বেশি করে পড়বেন। আগামীকাল একটি পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে শেষ হবে। আগামীকাল একটি পরীক্ষা, আজকে ক্লাস শেষ না, আগামীকাল বাবারে আগামীকালও তোমাদের সাথে আমি আসবো, দেখা করবো। হ্যাঁ আগামীকাল সোমবার তোমাদের সাথে আমার দেখা হবে, কারণ আগামীকাল আমি একটা পরীক্ষা নিব। আমি বলে রেখেছিলাম আগে, একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, পরীক্ষাটা হচ্ছে ধ্বনি পরিবর্তন, সন্ধি এবং ধ্বনি তত্ত্বের উপরে। আগামীকাল আমি তোমাদের সাথে, আমার নির্দিষ্ট কোনো টপিক নাই, এই পরীক্ষাটি নিব, নেওয়ার পর যার যেখান থেকে প্রবলেম আছে সেই জায়গাগুলো নিয়ে প্রশ্ন উত্তর দিব। অনেক সময় অনেকের প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, সময় স্বল্পতার কারণে বা তাড়াহুড়ার কারণে, কিংবা দেখেও দেখিনি ইচ্ছে করে। আগামীকাল আপনাদের সবার মনের আশা পূর্ণ করবো ইনশাল্লাহ। ব্যাকরণ নিয়ে যত রকম প্রশ্ন আপনারা করবেন আগামীকাল আমি শুধু প্রশ্ন উত্তরই উত্তর দিব। জি তাহলে আগামীকাল একটা পরীক্ষা হবে, শুরুতে একটা পরীক্ষা হবে 9টা থেকে, তারপর আমি প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করবো। জি হ্যাঁ আমি একটু টিপস দিব, আগামীকাল টিপস দিব। আগামীকাল আপনারা যারা 19 তারিখে পরীক্ষার্থী তাদের বিষয়ে একটু টিপস দিব। জি তো আমি একটু শেষ করি, এই টপিকটা শেষ করি, না হলে শেষ হবে না। জি আসলে আমারও খুব খারাপ লাগছে, কেন খারাপ লাগছে আমি জানি না। আমি সরাসরি অনেক ক্লাস পড়িয়েছি, বাট এত খারাপ লাগেনি। মানে আপনাদের সাথে কেমন একটা ভালোবাসায়, কেমন একটা আন্তরিকতায় জড়িয়ে গেছি। এটা কেন এমন হয়েছে জানি না। আমি তো আসলে দীর্ঘ কত বছর ধরে যে পড়াচ্ছি এটা আমি গুণে বলতে পারবো না। আমি ধরেন আমার বয়স কিন্তু একেবারে কম না, আপনারা আমাকে দেখে যেটাই ভাবেন। আমি 99 2000 সালে মানে অনার্সে ভর্তি হয়েছি। মানে 99 সালে আমি ইন্টার পরীক্ষার্থী। তো আমার ধারণা 99 সালে আপনাদের অনেকের প্যান পরারই বয়স হয়নি, অনেকে প্যান পরাও শিখেননি আমার ধারণা। আমি 99 সালে ইন্টার পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তখন আপনাদের বয়স কত ছিল জানি না। আমি 2001-2 সাল থেকে এই কোচিং জগতে এসেছি আর কি, প্রাইভেটের জগতে। তো জীবনে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আমার জীবনে পার করেছি। তো এত কেন জানি আপ্লুত হইনি, আবেগ আপ্লুত হইনি। আপনাদের সাথে কেন এমন হয়েছে জানি না। জি তা আমারও খুব খারাপ লাগছে। তা আবার এটা ভেবেও ভালো লাগছে যে আমি সাহিত্যের কোর্সটি আপনাদের সামনে সাথে ইনশাল্লাহ আসবো। তো বিরহটা অল্প কয়েকদিনের, তারপর আবার সাহিত্যের কোর্সে আপনাদের সাথে আবার কি আমার দেখা হবে, এটুকু আমি আশাবাদ রাখছি, ইনশাল্লাহ হবে।
তো যাই হোক, আমি একটু কথা বলে শেষ করতে চাচ্ছি, যেহেতু শিক্ষার্থী বন্ধুরা, তো আমি যেটা বলেছি আপনাদের যে সূর্যের, হ্যাঁ করবেন, কল করবেন, জি ইনশাল্লাহ। আমি সাধারণত রাতে কথা বলি শিক্ষার্থীরা, আমি কিন্তু নাম্বার দিয়েছি আপনাদের, আপনারা আমার সাথে যদি মনে করেন তাহলে কথা বলবেন। আমার নাম্বারটা একটু নিয়ে নেন, আমি কালকে দিতে চেয়েছিলাম 01718844566। এটি আমার পার্সোনাল নাম্বার। আমি হয়তো সবসময় কল ধরি না, বাট আমি চেষ্টা করি যে যারা আপনারা কল করেন আমি ধরি। আপনারা সম্ভব হলে রাতে 8টা 9টার পরে কল দিবেন, আমি ধরবো, ঠিক আছে? 01718844566। আমি একটু সমর্থক শব্দটা আর কি শেষ করা হবে না, জি আমি একটু শেষ করতে যাচ্ছি। তো সূর্যের সমর্থক শব্দ কিছু আমি একটু কৌশলগুলো বলি, আপনারা কি কি লিখেছে একটু মনে রাখবেন। জি, একটি হলো দিন, একটি হলো দিবা, একটি হলো অংশু। দিন, দিবা, অংশু। এর সাথে কর, ধর, মণি, পুঁতি, নাথ, বসু, সখা। শিক্ষার্থী বন্ধুরা, তো আচ্ছা, আমি গ্রুপ খুলবো কিনা আমি দেখি, কথা বলবো আগামী দিন। আমি আসলে একটু অ্যানালগ, তো খুব বেশি ডিজিটাল মানুষ আমি না, বাধ্য হয়ে বা প্রয়োজনের খাতিরে আপনাদের সাথে আসছি আর কি। ইনশাল্লাহ অবশ্যই জিয়াউদ্দিন আল মামুন সাহিত্যের পুরো রস নিয়ে আসবো, কারণ সাহিত্যের কোনো কিছু বাকি রাখবো না। আসলে আমি আপনাদেরকে কেন জিনিস শেখাতে চাচ্ছি, সারা বাংলাদেশ থেকে যেহেতু শিক্ষার্থী আপনারা আছেন, আমি চাচ্ছি যে আমার যে যোগ্যতা, আমার যে মেধা, আমার সারা জীবনের সঞ্চয়, সেগুলি আপনাদের মাঝে একটু ছড়িয়ে দিতে। এটি এই কারণে আসলে অনলাইনে এসেছি। তো সাহিত্যের কোর্সে ইনশাল্লাহ আমি আমার জীবনের সকল শ্রম, আমার সকল জ্ঞান আমি ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। জি, রাজশাহীতে আমাকে সবাই এক নামে চেনে, সাব্বির ঠিকই বলেছেন। রাজশাহী শহরে আমাকে এক নামে সবাই চেনে ইনশাল্লাহ, জুয়েল কিবরিয়া। এই নামটি বললেই অন্তত আমার কাছে কেউ পড়ুক বা না পড়ুক, কেউ আমার কাছে আসুক বা না, অন্তত আমার নামটা রাজশাহী শহরে সবাই ইনশাল্লাহ এক নামেই চেনে, জুয়েল কিবরিয়া স্যার নামে। এটুকু আমার অর্জন হয়েছে। আর এখন এই যে আপনাদের মধ্য দিয়ে আমি নিউ ডিগ্রি কলেজে আছি আর কি, যদিও এখন আমি গবেষণা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা করছি, পিএইচডি করছি ডক্টর অনিক মোহাম্মদ স্যারের অধীনে। আর আমি নিউ ডিগ্রি কলেজে ছিলাম, কর্মস্থল রাজশাহী কলেজে ছিলাম, তারপর আদিনা সরকারি কলেজ ছিলাম। আসবেন, যে রাজশাহীতে আসবেন, এলে আপনাদের সাথে বসবো, চা খাবো ইনশাআল্লাহ। জি, তবে শেষ করি, পুরোটা শেষ করি। দিন, দিবা, অংশের সাথে কর, ধর, মণি, পুঁতি, নাথ, বসু, সখা, এগুলি যুক্ত হলে কি সূর্যের সমর্থক শব্দ। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, দিনকর, দিনকর মানে কি সূর্য। দিনধর, দিনমণি, দিনপতি, দীননাথ, দীনবসু, দিন সখা। আপনি মনে রাখবেন এই কথাগুলি, যে কর, ধর, মণি, পতি, নাথ, বসু, সখা। কর, ধর, মণি, পতি, নাথ, বসু, সখা। এইগুলি যদি দিন, দিবা, ঠিক আছে, বা দিবস বা অংশু বা গ্রহ, যুক্ত হয়, তাহলে দিনকর মানে কি সূর্য। দিনধর, দিনমণি, দিনপতি, দীননাথ, দিন বসু, দিন সখা। দিবাকর, দিবাধর, দিবামণি, দিবাপতি, দিবানাথ, দিবা বসু, দিবা সখা। দিবসধর, দিবসকর, দিবসমণি, দিবসপতি,
দিবস নাথ, অংশুধর, অংশুকর, অংশুমান, অংশুমণি, অংশুপতি, অংশুনাথ, অংশুবসু, গ্রহকর, গ্রহধর, গ্রহমণি, গ্রহপতি, গ্রহনাথ, গ্রহবসু। তাহলে দিন, দিবা, দিবস, অংশু, গ্রহ এদের সাথে যদি কর, ধর, মণি, পতি, নাথ, বসু সংখ্যা যুক্ত থাকে তাহলে কি এটি সূর্যের সমর্থক শব্দ। সূর্যের, ঠিক আছে জি। যদি কোন শব্দ তম দিয়ে শুরু হয়, তম, শুধু তম না, তমর সাথে আরো কিছু যুক্ত হবে, তমনাশ, তমহর, তমপোহ, তমগ্ন, মানে কোন একটা শব্দ যেটা তম দিয়ে, তম দিয়ে শুরু হবে, তাহলে তম হর মানে কি সূর্য, তমনাশ মানে কি সূর্য, তমোহা মানে কি সূর্য, তমগ্ন মানে কি সূর্য। অংশ না, সরি শিক্ষার্থী, অংশু, একটু ঠিক করে নেবেন। দিন, দিবা, দিবস, অংশু, গ্রহ এদের সাথে কর, ধর মনে রাখবেন। আর যদি কোনো শব্দ তম দিয়ে শুরু হয়, কি দিয়ে, তম দিয়ে, তাহলে আমরা সূর্যের সন্তুষ্ট। আর এর বাইরেও কিছু জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে। আমি একটু আমার যারা বইটা বিশেষ করে নিয়েছেন সেখানে আমি চেষ্টা করেছি আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ সূর্যের একটু দিতে, ঠিক আছে? তো সেগুলো কেমন, অল্প একটা শব্দ, স্পেশাল শব্দ আমি একটু লিখে দিচ্ছি, সবাই যেহেতু বইটা নেননি। যেমন ধরেন ঋষি মানে সূর্য, ইতু মানে সূর্য, বিতিহোত্র মানে সূর্য, ধানতারে মানে সূর্য, লোলাক মানে সূর্য, হিরণ্য রেতা মানে সূর্য, আফতাব মানে সূর্য, পদ্মপানি মানে সূর্য, অম্ববিশ মানে সূর্য। ঋষিক, ইতু, বিতিহোত্র, ধানতারি, লোলাক, হিরণ্যরেতা, আফতাব, পদ্মপানি, অম্ববিশ সূর্যের সমর্থক শব্দ। ঠিক আছে, তাহলে আমরা একটা কৌশল দিলাম যে যদি দিন, দিবা, দিবস, অংশু বা গ্রহের পরে কর, ধর, মণি, পতি, নাথ, বসু সংখ্যা যুক্ত থাকে তাহলে সূর্য। কোন শব্দ যদি তম দিয়ে শুরু হয়, তম, তাহলে সূর্য। আর এর বাইরে আর কয়েকটা শব্দ একটু আলাদা করে স্পেশালি খুব জটিল টাইপের শব্দ কিন্তু পরীক্ষা আসবে। লোলাক কিসের সমর্থক শব্দ, আফতাব কিসের সমর্থক শব্দ, পদ্ম পানি, তখন আবার বললেন না যে পদ্ম ফুলের সমর্থক শব্দ, হ্যাঁ, পদ্ম পানি মানে সূর্য, অম্ববিশ মানে সূর্য, হিরণ্যরেতা মানে সূর্য, লোলাক মানে সূর্য, ধানতারি মানে সূর্য, বিতিহোত্র মানে সূর্য। এই জটিল শব্দগুলি কখনো কখনো বিসিএস আসতে পারে। আমি কিন্তু একটু সূর্যেরই সমর্থক শব্দ আসবে কিন্তু আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। একদম প্রচলিত, একদম কমন সেগুলি তো আপনি পড়ছেনই ভাই, রবি মানে সূর্য, ভানু মানে সূর্য পড়েছেন না, যে পাশাপাশি আপনি কৌশলগুলি মনে রাখবেন। আর এর বাইরে কিছু কমন আছে, রবি, মিত্র, পুষা, ঠিক আছে জি, সেগুলি করবেন। আবার যখন আপনি রাত, রাত্রি, নিশা, নিশি, সুধা, শীত বা শীত, রাত, রাত্রি, নিশা, নিশি, সুধা, শীত বা শীত, এর সাথে যখন এগুলো লাগাবেন চাঁদ হয়ে যাবে। দিনের সাথে যখন লাগালেন সূর্য, আর রাতের সাথে রাত কর, রাত ধর, রাতমণি, রাতপতি, রাতনাথ, রাত বসু, রাত্রিমণি, রাত্রিপতি, রাত্রিনাথ, রাত্রি বসু, নিশাকর, নিশাধর, নিশামণি, নিশাপতি, নিশানাথ, নিশা বসু, সুধাকর, সুধামণি, সুধাপতি, সুধানাথ, সুধা বসু, শীতকর, শীতধর, শীতমণি, শীত। বুঝতে পারলেন?
তাহলে রাত, রাত্রি, নিশা, নিশি, সুধা, শীত বা শীত, এদের সাথে যদি কর, ধর, মণি, পুঁতি, নাথ, বসু, সখা, এমনকি কলা, কলা, জি কলার সাথে কলাকর, চাঁদকে বলা হয় কলাকর, কলাকর, কলাধর, কলামণি, কলাপুতি। বুঝতে পারলেন? জি, চাঁদের সমর্থক শব্দ। এর সাথে অল্প কিছু শব্দ, শশ, যদি কোনো শব্দ শশ দিয়ে শুরু হয়, শশ, শশধর, শশকর, শশমণি, শশপতি, শশলাঞ্ছন, শশাঙ্ক। মানে শশাঙ্ক মানে কি? চাঁদ। শশবিন্দু মানে কি? চাঁদ। শশধর মানে কি? চাঁদ। শশমণি, শশপতি, চাঁদ। তাহলে কোন শব্দ শশ দিয়ে শুরু হলো, শশ, চাঁদ। আর এর বাইরে কিছু কমন শব্দ আছে, যেমন ইন্দু, ইন্দু মানে চাঁদ, ইন্দু। ফজলুর রহমান বাবুর একটা গান আছে, ইন্দু বাহালা গো, ইন্দু বাহালা গো। ইন্দু মানে চাঁদ, ইন্দু, ইন্দু মানে চাঁদ, বিধু মানে চাঁদ, সোম মানে চাঁদ। ইন্দু, বিধু, সোম। ছায়াঙ্ক, ছায়াঙ্ক মানে চাঁদ, মৃগাঙ্ক মানে চাঁদ। ইন্দু, বিধু, সোম, ছায়াঙ্ক, মৃগাঙ্ক। হ্যাঁ, চাঁদের সমর্থক শব্দ। জি, পৃথিবীর সমর্থক শব্দ কি? পৃথিবীর, পৃথিবীর সমর্থক শব্দ আপনারা সবাই জানেন। পৃথিবীর সমর্থক শব্দ সবাই জানেন কি কি? এই যে বসুধা, তারপর বসুন্ধরা, তারপর মেদিনী, তারপরে কি ভূ, তারপরে ভুবন, তাই না? তারপরে কি মহি, তারপরে কি, তারপরে হলো পৃথ্বী, বসুধা, বসুন্ধরা, মেদিনী, ভূ, ভুবন, মহি, পৃথ্বী। এগুলো হচ্ছে পৃথিবীর সমর্থক শব্দ, পৃথিবীর সমর্থক শব্দ। হ্যাঁ, আমার বইতে সাজিয়ে দেওয়া আছে, ওখানে এমনি আমার বইতে সাজিয়ে দেওয়া আছে। আচ্ছা, গান আজকে না আগামীকাল? আগামীকাল গান গাইবো। জি, আগামীকাল গান গাইবো ভাই। এখন এই বসুধার সাথে ধর, ধর, বসুধা ধর, বসুন্ধরা ধর, মেদিনী ধর, ভূ ধর, ভুবন ধর, মহি ধর, পৃথ্বী ধর, পৃথিবী ধর, ধরা ধর, পাহাড়। পৃথিবীর সমর্থক শব্দ পড়বেন, আর পাহাড়ের সমর্থক শব্দ অটো হয়ে যাবে। আপনি পড়বেন পৃথিবীর সমর্থক, তাহলে পাহাড় পড়া লাগবে না। ক্লিয়ার? পৃথিবীর সমর্থক শব্দ পড়বেন, আর পৃথিবীর সমর্থক শব্দের সাথে যদি ধর লাগানো থাকে, জি, তাহলে এই যে অবনী মানে পৃথিবী, অবনী, কিন্তু অবনী ধর, পাহাড়। মহি মানে পৃথিবী, মহি ধর, ধর মানে পৃথিবী, ধরা ধর মানে পাহাড়। তাহলে পৃথিবীর সমর্থক শব্দের সাথে কি? ধর। পৃথিবীর সমর্থক শব্দের সাথে কি? ধর। বসুন্ধরা ধর, বসুধা ধর, মেদিনী ধর, ভূ ধর, মহি ধর, অবনী ধর, তাই না? ধরা ধর। পৃথিবীর যত সমর্থক শব্দ আছে তার সাথে তাহলে পৃথিবীটা করে নেবেন, আর পৃথিবীর সাথে ধর লাগানো থাকলে পাহাড়। যেমন এর বাইরে অসল মানে পাহাড়, ওদ্রি মানে পাহাড়, অগ মানে পাহাড়। অসল, ওদ্রি, অগ, শৈল, গিরি, নদ। তাহলে পৃথিবীর সমর্থক শব্দের সাথে ধর লাগালে পাহাড়, তার সাথে অসল, ওদ্রি, অগ, শৈল, গিরি, নদ। অসল মানে পাহাড়, ওদ্রি মানে পাহাড়, অগ মানে পাহাড়, শৈল মানে পাহাড়, গিরি মানে পাহাড়, নদ মানে পাহাড়। অচল, ওদ্রি, অগ, শৈলগিরি, নদ। অচল, ওদ্রি, অগ, শৈলগিরি, নদ। জি, তাহলে এই টেকনিকটা মনে রাখবেন, আর এই কয়টি শব্দ আলাদা করে মনে রাখবেন।
পানির সমর্থক শব্দ পানি কি জল, তাই না? সলিল, অম্বু, জীবন, পয়, তৈ, তারপর বাড়ি, জল, সলিল, তারপর নীর, জল, সলিল, অম্বু, জীবন, পয়, তৈ, বাড়ি, নীর। এগুলো হলো পানির সমর্থক। কিসের সমর্থক? পানির। আর এই পানির সমর্থক শব্দের সাথে দ দ আর ভি, তাহলে সমুদ্র। তাহলে আপনি পানির সমর্থক শব্দ পড়বেন এবং অনেকে জানেনি কমন। সলিল মানে পানি, জল মানে পানি, অম্বু মানে পানি, জীবন মানে পানি, পয় মানে পানি, তৈ মানে পানি, বাড়ি মানে পানি, নীর মানে পানি। তাহলে পানির সমর্থক শব্দ পড়বেন। আর পানির সমর্থক শব্দের সাথে যদি দ বা ধি থাকে, দ বা ধি, তাহলে জলদ কি, অম্বুদ, পয়োদ, তয়োদ, বারিদ, নীরদ, ধি, জলধি, অম্বুধি, পয়োধি, তয়োধি, বারিধি, নীরধি। কি সাগরের সমর্থক শব্দ সাগর, ধি ধি সরি না দ না দ এবং কি দ জলদ বারিদ না মেঘ মেঘ সরি মেঘ দ। আর একটা হচ্ছে বাহ, জি সরি আগে মেঘটা বলে নেই পরে সমুদ্রে মেঘ। দ এবং বাহ, দ এবং জলদ, বারিদ, অম্বুদ, পয়োদ, তয়োদ, নীরদ মানে মেঘ। আবার জলবাহ, বারিবাহ, অম্বুবাহ, পয়বাহ, তয়বাহ, বারিবাহ, নীরবাহ। তাহলে আপনি পানির সমর্থক শব্দগুলি পড়বেন। আর পানির সমর্থক শব্দের সাথে যদি দ বা বাহ যুক্ত থাকে, দ বা বাহ, তাহলে বাড়ি মানে পানি, বারিদ মানে মেঘ, নীর মানে পানি, নীরদ মানে মেঘ, অম্বু মানে পানি, অম্বুদ মানে মেঘ, পয় মানে পানি, পয়দ মানে মেঘ, তয়দ মানে মেঘ। আবার বাড়ি বাহ, অম্বু বাহ, পয় বাহ, তয় বাহ, নীরবাহ মানে মেঘ। আবার কি করছে, পানির সমর্থক শব্দের সঙ্গে যদি ধি বা পতি, তাহলে সমুদ্র, সমুদ্র। পানির সমর্থক শব্দের সাথে জিমুত, হ্যাঁ জিমুত ঠিকই বলেছেন, জিমুত, জিমুত মানে পানি, জিমুত মানে পানি। আর জিমুত বাহন, বাহ, ওই যে বাহ, বাহ থেকে বাহন, জিমুত মানে পানি আর বাহন মানে জিমুত বাহন। জিমুত মানে বাতাস, হ্যাঁ বাতাসের বাহন, মেঘ ঠিকই বলেছেন, বাতাস বহন করে নিয়ে যায়, জিমুত বাতাসের বাহন মেঘ, ঠিক আছে জিমুত বাহন, অনন্য করেন, থ্যাংক ইউ। আর যদি এদের সাথে ধি যুক্ত হয়, ধি, জলধি, বারিধি, অম্বুধি, তয়োধি, পয়োধি, নীরধি, কিংবা নীরপতি, জলপতি, অম্বুপতি, পয়পতি, তৈপতি, তাহলে সেটা সমুদ্র। তাহলে পানির সমর্থক শব্দের সাথে কি ধি বা পতি থাকলে সমুদ্র। আর দ বা যদি বাহ থাকে বা ধর থাকে, ওটা আরেকটা লিখে নেবেন, দ বা বাহ বা ধর, ধর, ধর মেঘ, জলধর, তয়োধর, পয়োধর, অম্বুধর, বারিধর, মেঘ। দ, বাহু এবং ধর মেঘ। আর ধি এবং পতি, জলপতি, হ্যাঁ বারিপতি, অম্বুপতি। সমুদ্রে অবশ্যই এর সাথে আরেকটু অতিরিক্ত কিছু আছে, যেমন সমুদ্রকে বলা হয় রত্নাকর। সমুদ্রে অনেক রত্নরাজি যুক্ত হয়, সমুদ্রে অনেক রত্ন থাকে, সমুদ্রের নাম কি রত্নাকর। সমুদ্রের পার দেখা যায় না, এই জন্য সমুদ্রকে বলা হয় পারাবার। সমুদ্রের কোনো কি কুল নাই,
সেজন্য সমুদ্রের নাম অকুল। সমুদ্রের নাম হচ্ছে দরিয়া, দরিয়া। তাহলে রত্নাকর, পারাবার, অকুল, দরিয়া, সমুদ্রের সমুদ্র। নীলাম্বু, সমুদ্রের পানি নীল, এজন্য সমুদ্রের নাম নীলাম্বু। তো মোটামুটি এই আর কি বিষয়। আর পদ্ম দেখেন, পদ্ম, পদ্ম ফুলের সমর্থক শব্দ কি? আর একটা হলো বিদ্যুৎ, লিখেছে বিদ্যুৎ খুবই জরুরি, বিদ্যুৎ। বিদ্যুতের সমর্থক শব্দ কি? বিদ্যুৎ, বিজলি, বিজলি। দামিনী, সোদামিনী, সপলা, বিজুরি, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সোদামিনী। সুন্দর সুন্দর খালাতো বোনগুলির নাম কি? বিদ্যুতের নাম। বুঝতে পারলেন? বিদ্যুতের সমর্থক শব্দ কি? এই যে আপনাদের সব সুন্দরী খালাতো বোনগুলো আছে, সপলা আছে, তড়িৎ, বিজুরি, বিজলি, হ্যাঁ, বিদ্যুতের সমর্থক শব্দ। দামিনী, সোদামিনী। পদ্ম, আপনাদের যে খালাতো ভাইগুলি আছে, রাজীব মানে পদ্ম, রাজীব। নলিন, শতচ্ছর কি? কুবলয়। রাজীব মানে কি? পদ্ম। নলিন মানে পদ্ম। পঙ্কজ মানে পদ্ম। তাহলে দেখবেন সব ছেলেদের নামগুলি কমল মানে পদ্ম। ঠিক আছে? তাহলে খালাতো ভাইয়ের নামগুলি কি? পদ্মের সমর্থক। আর খালাতো বোনের নামগুলি কি? বিদ্যুতের সমর্থক। জি, মনে রাখবেন। তো 11টা পেরিয়ে যাচ্ছে, আমি আর ক্লাস কন্টিনিউ করছি। সমর্থক শব্দ নিয়ে আমি প্রথমে বলেছি যে বললে অনেক কিছু বলার আছে, আবার না বললে কিছুই বলার নাই, মুখস্থ করে নিয়েন। তো আমি চেষ্টা করলাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে, যতটুকু সম্ভব আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি। আগামীকাল, আচ্ছা, আমার বইয়ের এত পেজ এত পেজ, আজকে তো আমি বইটা আনিনি, আর আজকে সময় পাচ্ছি না। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন জিমুত মানে বায়ু, হ্যাঁ, জিমুত মানে বায়ু, আর জিমুত বাহন মানে মেঘ। হ্যাঁ, বাহন, বায়ুর মানে বায়ু বহন করে মেঘকে। জিমুত মানে বায়ু, ঠিকই বলেছেন। আর জিমুত বাহন হচ্ছে মেঘ, ইন্দ্রের বাহন হচ্ছে মেঘ। জি, আমার বইটা শুধু বিসিএস এর জন্য না, যদিও বিসিএস আমরা বিসিএস এর জন্য লিখি, কিন্তু বিসিএস এর বই মানে বাংলাদেশের যে কোনো চাকরির ক্ষেত্রে এটি কাজে লাগবে। মানে বিসিএস এর প্রিপারেশন নিলে অন্য কোনো জবের জন্য কি সেটা আবার বাদ থাকবে? জি, তা আমার ক্লাস অনেক মিস করবেন। মঙ্গলবার ক্লাস হবে না, বুধবারে ক্লাস। আজকে কি বার? রবিবার। কালকে রাতে তো আপনাদের সাথে আমার সলভ ক্লাস আছে ভাই, কালকে রাতে আছে। কালকে রাতে আপনাদের সাথে আমার ক্লাস আছে সলভ, কোনো নির্দিষ্ট টপিক না, ব্যাকরণ নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে, যত কোশ্চেন আছে, আমি কালকে শুনবো এবং চেষ্টা করবো উত্তর দিতে। আর বইটা নিয়ে, যারা বইটা নিয়েছেন তাদের যদি বই নিয়ে কোনো কোশ্চেন, কোনো মতামত থাকে, তাহলে আগামীকাল শুনবো। ঠিক আছে? আর একটা পরীক্ষা দেওয়া আছে আগামীকাল, অনেক আগে ঘোষণা করছে, পরীক্ষাটি হয়ে যাবে। ভালো থাকবেন। হ্যাঁ, আই অলসো লাভ ইউ। ঠিক আছে? আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, সবাইকে অনেক মিস করব। আপনাদের সাথে নিশ্চয়ই কালকে আমার শেষবারের মতো আপাতত দেখা হবে ব্যাকরণ কোর্সের জন্য। আর তারপরে সাহিত্য কোর্সে যদি কপালে থাকে ইনশাল্লাহ, তাহলে আবার আমাদের 19 তারিখের পরে আবার দেখা হবে। তো মাঝখানে একটু অদেখা থাকেন, একটু আকর্ষণটা বাড়ুক। জি, ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য ইনশাল্লাহ। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।